আমার মোনাজাতটা এমন হয়, যদি তারা জীবিত থাকে ভালো থাকুক। অভিমান হয় না কখনো বাপের প্রতি? খুব অভিমান হয়, খুব তাহলে কেন বকা দিতাম। কিন্তু আমি যখন মা হইছি না, যেদিন আমার ছেলেটা দুনিয়াতে আসছে, সেদিন মনে হয়েছে যে আমার বাবা মনে হয় বা আমার মা মনে হয় আমার সন্তান জন্ম দিতে যতটুকু কষ্ট হয়েছে, আমার মারও আবার আমারে জন্ম দিতে ঠিক ততটুকুই কষ্ট হয়েছে। যতটুকু মনে আছে, আমার বাবা 2 বিয়ে করেছে। এটা আপনার মনে আছে? এটা আমার মনে আছে। আচ্ছা, দ্বিতীয় মাকে যখন ঘরে নিয়ে আসে সেই সময় আপনি দেখেছেন নাকি আপনার জন্মের পরে? আমি দেখেছি। আমার ছোট একটা ভাইও আছে। আচ্ছা আচ্ছা। আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার ভাইটার বয়স সম্ভবত 2 বছর বা 1.5 বছর। মানে আপনার মায়ের পেটের? মায়ের পেটের। ওকে। আমরা 3 ভাই বোন। ওকে। আমার বড় ভাইয়ের নাম সম্ভবত রুবেল। আচ্ছা। আমার বড় ভাই আমার মার কাছে আছে। মানে আপনার মা আপনাদের সঙ্গে থাকতো না? আমাদের সঙ্গে থাকতো না। আমার মা সম্ভবত অন্য ধর্মের। আচ্ছা আচ্ছা। ওকে। অন্য ধর্মের। আমার মার সাথে কোনোদিন আমার দাদা দাদির পরিচয় হয়নি। ওকে। আমার বাবা, আমার নানি বাড়ি শুনছি আমি খুলনা, আমার ছোট ফুপুর কাছে শুনছি। ওকে। আমার বাবা সম্ভবত খুলনা থেকে ট্রেনে করে আসছে, আমার এটা মনে আছে। ওকে, এখানে একটু মাফ করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার দিকে ক্যামেরা আসলে আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমি হয়তো অন্য একটা কাজ করতেছি। দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু, আমি অন্য একটা কাজ করতেছি। এটা আমি আসলে কাজের চাপে আছি, আপনাদেরকে বোঝানোর জন্য না। আমি যখন ওনার ভিডিওটা নিচ্ছি, আজকে তারিখ হচ্ছে 30শে মার্চ। হ্যাঁ, 30শে মার্চ, আজকে বুধবার, রাত 8:09। এই মুহূর্তে আমি তাহমিনার 166তম ভিডিও আপলোড করছি ফেসবুকে। সো আমি আপলোডও করছি, প্লাস ওনার রেকর্ডও শুনছি আমি। এটা ছাড়া এই মুহূর্তে উপায় নেই, কারণ এটা 8:09 মানে হচ্ছে এটা প্রসেস করতে করতে আরো সময় লাগবে। সো আমি ওনার পুরো গল্পটা কমপ্লিট করে যদি আমি এটা করতে যাই, তাহলে হয়তো আজকে ভিডিওটা পাবলিশই করা হবে না। সো একসাথে আমার দুটো কাজ করতে হচ্ছে, যে কারণে আমার ক্যামেরা বা আমার একটু কিবোর্ডের শব্দ আপনাদের একটু কানে যাবে, এটা একটু কনসিডার করতে হবে। জি বলেন। তারপর পরে আমার বাবার সাথে আমার সৎ মা, আমার ছোট ভাই, আমি। বাবা কি করতো আপনার? আমার বাবা কি করতো আমি সঠিক জানি না। তার মানে আপনার এই যে ছোট ভাইটা ছিল, এটা কি আপনার বাবার ঘরের ছিল নাকি উনি যেখানে? আমার বাবার ঘরে। বাবার ঘরেরই ছিল। ওকে ফাইন। আপনার মাকে আপনি কখনোই দেখেন নাই? আমার বড় মা, মানে আমার যে মা, তাকে আমি ভালো করে দেখি না, মানে আমার চেহারা মনে নেই। আপনার ভাইরা কোথায় থাকতো? আমার ভাইটাও আমার কাছেই ছিল। আপনি বলছিলেন যে আপনি এবং আপনার ছোট ভাইয়ের সঙ্গে থাকা। আপনার মায়ের পেটের ভাইগুলো? আমার মায়ের পেটের 2টা ভাই। হ্যাঁ, উনারা কোথায়? একজন এখন আছে। একজন কি, ওনারা কি আপনাদের সঙ্গে থাকতো নাকি আপনার মায়ের সঙ্গে থাকতো? বড় ভাইটা মার সঙ্গে থাকতো। আর আমরা 2 ভাই বোন। আমার বাবা প্রথমে আমাদেরকে একা নিয়েছিল, পরে কয়েকদিন পর বিয়ে করছে। তখন কি ভাইটা আপনার সঙ্গে ছিল? হ্যাঁ, সৎ মার সাথেই ছিল। তার মানে আপনাদের সংসার হচ্ছে আপনার ভাই, আপনি, সৎ ভাই এবং বাবা মা। সৎ ভাই নেই। সৎ ভাই মানে ছোট ভাইটা কোথা থেকে আসতো? ছোট ভাইটা আমার মারই সন্তান। আমার মার সাথে আমার বাবার আলাদা হয়ে গেছে। তার মানে সৎ মায়ের কোনো সন্তান ছিল না? সৎ মায়ের কোনো সন্তান ছিল না, সে সন্তান নিতেও চায় নাই। আচ্ছা। সে চাইছে যে আমাদেরকে কাছে রাখেই বড় করবে। ওকে। তো আপনার এত কিছু মনে আছে এই 5 বছর বয়সে? এই ফ্যামিলি ডিলেমা গুলো মনে আছে? অনেক আঘাত পাইছি, তো এগুলো মনে রাখার চেষ্টা করছি। ওকে ফাইন। তো ঠিক আছে, আসলো সৎমা আপনার ঘরে, তারপর? সৎমা আসলো। সৎমা আসার পরে অনেক আদর যত্ন করতো। তা আমার বাবা বলল কি যে, মানে আমাকে কোলে নিয়ে বলতেছে, আমার একটু আর কি মনে আছে যে আমার যে দাদা দাদি তারা বুড়ো হয়ে গেছে, তারা মারা যাবে। তো যেখানে থাকতো ওইখান থেকে দাদা বাড়ি নিয়ে আসবে। দাদা বাড়ি নিয়ে আসবে দাদা দাদির সাথে দেখা করাইতে। আচ্ছা। আসার পরে আমার যে বড় ফুপু, আমার বাবাকে বলল কি, ভাই তুই যেখানে থাকস ওইখানের কিরকম টাকা পয়সা বা কিরকম সম্পদ আছে তোর? বলে, ভাই আপা অনেক আছে। আপনার বাবার কি অনেক সম্পদ ছিল? আমি জানি না আর কি, কিছু কিছু কথা আমার মনে আছে আর কিছু কিছু কথা ফ্যামিলির কাছ থেকে শুনছি। ওকে। এই কথা বলার পর আমার বাবা বলতেছে কি যে, তাহলে ছেলে মেয়ে 2টাকে রাইখা ওইখানের ওগুলা সব বিক্রি করে তুমি চলে আসো। তখন আমার সৎ মা বলতেছে যে, না, আমি ছেলে মেয়ে নিয়ে রাইখা যাব না। আমার ফুপু আরো কনফার্ম হয়ে গেছে, ছেলে মেয়ে রাইখা গেলে এই মহিলা আসবে। আমার সৎ মার কথা বলতেছে। আমার বাবা বলতেছে যে, না, আমার বোন যেটা বলছে ওইটাই। তাহলে বড় বোনের কথা শুনে যেখানে আমার বাবা ছিল, আমার দাদু বাড়ি থেকে অনেক বছর দূরে ছিল, ওইখানে আমার বাবা বাড়ি টাড়ি সব করছে, ওইখান থেকে ওগুলো বিক্রি করে চলে আসবে। কোথায় আসবে সেটা? সেটা আসবে এখানে আমার দাদা দাদি থাকতো, ফুপুরা থাকতো।
তো ওখানে কি ওটা কি আপনার দাদা বাড়ি? না, না, আমার দাদার গ্রামের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুরে। শরীয়তপুর। সো ওইখানে আপনার দাদা দাদিরা থাকতো, তো যেটা বলছে যে বাবা ওই আত্মীয় যেখানে আপনার বাবা থাকে সেখানে জমি জমা যা কিনছে বা যা প্রপার্টি করছে সব বিক্রি করে দিয়ে আপনাদেরকে নিয়ে এই ফুপুর কাছে চলে আসবে বা এখানে চলে আসবে, স্বজনের কাছে চলে উত্তরাতে চলে আসবে। হ্যাঁ, উত্তরাতে চলে আসবে। তখন আমার বাবা করলো কি, আমার ফুপুর কথা শুনে। তার আগে আমাকে বলেন, আপনি যে ঠিকানাটা বললেন একটু আগে, আপনার মামারা থাকতো, মামা না ফুপুরা থাকতো এখানে, ফুপুরা, এই ঠিকানায় গেছিলেন আপনি কখনো? এই ঠিকানা আমি সবাইকে খুঁজে বের করছি, শুধু মা বাবা বাদে। ওনাদেরকেও বের করছেন আপনি? আমার ফুপু চাচা আমি সবার ছবি নিয়ে আসছি ভাইয়া। আমি সবাই আমাকে পালক দিয়ে দিছিল ছোটবেলা। দাঁড়ান দাঁড়ান, গল্প আমি পরে যাচ্ছি। মানে এনারা আপনার কি বাবা মাকে কেউ হেল্প করে? বলতে পারে না, কেউ কোনো কিছু বলতে পারে না। এখন ইচ্ছা করে হেল্প করে না, না বলতে পারে না। আমি অনেক চেষ্টা করছি। আমার চাচা চাচি, আমার ফুপু ফুপা, আমার ছোট ভাই, এগুলো সব তাদের ছবি? তাদের ছবি। আমার দাদিও আছে এখানে। এখানে আপনি যে ছবিগুলো এখানে দিচ্ছেন, এনাদের অনুমতি আছে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি আছে। ওনারাও খুঁজে বের করতে চায়? খুঁজে বের করতে চায়। আর আমার যে সেজো চাচা আমার নানা বাড়ি চিনতো, সে মারা গেছে। আচ্ছা, যাই হোক, আমি পরে যাচ্ছি গল্পে। তারপরে কি হলো, আপনার কি করলো? পরে আমার বাবা করলো কি, আমাদের দুই ভাই বোনকে আমার দাদার কাছে রেখে গেছে। দাদার কাছে? ঢাকাতে? হ্যাঁ, ঢাকায় রেখে গেছে। রেখে যাওয়ার পরে আমার বাবা মা চলে যাওয়ার আনুমানিক, মানে এখনকার আন্দাজে বলতেছি 6 মাস হবে, যখন তারা ফিরে আসতেছে না, তখন আমার ফুপু করলো কি, আমাকে একটা বাসায় কাজে দিয়ে দিল। ওই বাসায় কাজে দিছে কবিরাজ মহিলার, ওনার মানে মহিলার মা কবিরাজগিরি করতো। আমাদের সামনেই মসজিদের সামনের বাড়ি ছিল। আচ্ছা, 5-7 মিনিট লাগতো হাইটা যেতে কবিরাজের বাড়ি। আচ্ছা, ওনার মেয়ের বাসায় দিছে। ওনার বাচ্চা কাছে হইতো না, আমাকে অনেক আদর করতো। ওকে। খালামণি খালুজান অনেকটা ভালোবাসতো। খালামণি খালুজান ওই সময় কক্সবাজার গেছে। কক্সবাজার যাবে। এখন আমারে বলতেছে, আমাদের সাথে কক্সবাজার যাবি না ফুপুর বাড়ি বেড়াবি? তখন আমি বলছি যে না, আমি ফুপুর কাছে বেড়াবো। ওকে। ফুপুর কাছে বেড়াইতে আসছি। পরে ওইখানে ওনার মার বাসায় একজন, মানে কবিরাজের কাছে একজন রুগী আসছে। রুগী আসছে, পরে ওই রুগীর সাথে আমি কথা বলতেছি, হাত পা, মানে মহিলা হাত পা টিপে দিতেছি। ওনার নাম সুইটি। উনি আমাকে খুব পছন্দ করছে, কিন্তু ওনার মেয়ের বাসায় আমি থাকার কারণে উনি আমাকে নিতে পারতেছে না। তখন আমার ফুপুর সাথে যোগাযোগ করে ওই কবিরাজ নানু আমার ভাইকে ওইখানে দিয়ে দিছে, সুইটি আন্টির বাসায়। আমি আম্মা ডাকি, আম্মাই বলি। সুইটি আম্মার বাসায় দিয়ে দিছে। সুইটি আম্মারা, আমাদের মানে বাড়ি হচ্ছে মিরপুর। যেই ভদ্র মহিলার কাছে আপনাকে দিল, সেই ভদ্র মহিলা আপনাকে নিয়ে কক্সবাজার যেতে চাইলো। কক্সবাজার আপনি যান নাই? যাই নাই। ওই মহিলা বেড়াইতে দিয়ে গেছে ফুপুর বাসায়। বেড়াতে দিয়ে গেছে আবার আপনার নিজের ফুপুর বাসায়? আচ্ছা, তো এই ফুপু আবার আপনাকে কোথায় দিল? কোথাও দেয় নাই। যে যেই যার বাসায়, যার মাধ্যমে আমি ওনার মেয়ের বাসায় গেছি, যে নানু, কবিরাজ নানুর বাসায় আমি মানে ছিলাম। এই 5 মিনিটের রাস্তা, আসা যাওয়া করতাম। তো আমি ওই দিন ছিলাম নানুর বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করব, তখন ওই কবিরাজ নানুর বাসায় একজন কবিরাজের কাজের জন্য একজন আসছে। উনি হচ্ছেন, এই কবিরাজ নানুটা কি, আমি এটা একটু জানতে চাচ্ছি। কবিরাজ নানু হচ্ছে উত্তরা। আমার পরিচয় দরকার নেই, আমার কথা হচ্ছে যে আপনার এই দাদা দাদির সাথে এনার সম্পর্কটা কি? পাশাপাশি। আপনাকে কি এনার বাসাতেই পালক দিয়েছে? হ্যাঁ, প্রথমে এনার মেয়ের বাসায় পালক দিয়েছে। আচ্ছা। ওনার মেয়ের বাসায় পালক দেওয়ার পর ওনার মেয়েরা কক্সবাজার গেছে ঘুরতে। এই সুযোগে আমার ফুপু করছে কি, আমি এখানে বেড়াইতেছিলাম, বেড়ানোর মধ্যে ওনার বাসায় একজন মেহমানি আসছে। ওই মেহমান আমাকে পছন্দ করছে। কোন মেহমান? আপনার ফুপুর বাসায় আসছে না কবিরাজ নানুর বাসায় আসছে? নানুর বাসায় আসছে। হ্যাঁ, মেহমান আপনাকে পছন্দ করছে, কিন্তু আমাকে তো দেওয়া সম্ভব না। আমি ওনার মেয়ের বাসায় থাকি। তখন আমার ভাইকে দিয়ে দিল। আচ্ছা। আমার ভাই দুষ্টামি করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা। আপনার ছোটটা? আমার ছোটটা। আচ্ছা, তারপর তখন আমার ছোটটাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে মাঝখান থেকে কয়েকটা দিন চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ফুপুর সাথে আমার যে সুইটি আম্মা, যে আমার ভাইকে নিছে, তার সাথে পরিচয় ছিল। আমার ফুপু আমাকে আরেকবার বেড়ানোর কথা বলে আনছে। আচ্ছা। আইনা সুইটি আম্মার সাথে যোগাযোগ করে আমাকে চিটাগং পাঠিয়ে দিছে। চিটাগং থেকে একজন অফিসারের ড্রাইভার আসছে। আচ্ছা। ড্রাইভারের নাম হালিম। উনি আপনাকে নিয়ে গেছে? উনি আমাকে নিয়ে গেছে। আপনার বাবা তখন কোথায়? কারো কোনো খোঁজ খবর ছিল? আপনার বাবা এসে জাস্ট রেখে চলে গেছে? রেখে চলে গেছে, আসার কথা ছিল।
আচ্ছা, আর আসে নাই। বাবা যে আসলো, এসে যে রেখে চলে গেল, বাবা আসছিল কোথা থেকে, মানে বাবা থাকতো কোথায়? আমার ফুপুরা বলছে যে থাকতো খুলনা। খুলনা থেকে এসে আপনাকে এখানে রেখে গেছে, আপনাকে এবং আপনার ভাইকে? আমার ভাইকে। হ্যাঁ। আর খুলনায় ওনার যা যা আছে উনি তা সব বিক্রি টিক্রি করে চলে আসবে। হুম আবার কেউ কেউ বলছে যে উনি আজমির শরীফ যাতায়াত করতো। হুম। আজমির শরীফের খুব ভক্ত ছিল আপনার বাবা? আমার বাবা। ওকে। আবার মানে আমি বুঝতেছি না এটা নিয়ে, আমি এত বছর কনফিউজড। যদি ওনাদেরকে আল্লাহ মিলাই দেয় তাহলে হয়তো বা সমাধান হবে। আপনি চিটাগাং এ গেলেন, তারপরে কি হলো ওখানে? গেলাম, চিটাগাং গিয়ে যাওয়ার পর দেখি কি আমার ভাইটাকে খুব শাসন করে ওনারা, হুম যেটা আর কি আমার সহ্য হয় না, হুম খুব কষ্ট লাগে। হুম তখন আমি বললাম কি যে আন্টি আপনারা যদি আমার ভাইকে রাখেন তাহলে আমি থাকবো না। হুম। এটা বলার কারণ আমার ভাইটাকে যদি পাঠায় দেয় তাহলে তো আমার ভাই টর্চারিং থেকে বেঁচে যাবে। আপনার ভাই এবং আপনারা দুজনে একই জায়গায় ছিলেন? ছিলাম, মানে ওই ওনার বাসাতেই? ওনার বাসা। কি জন্য নিয়েছিল এই ছোট দুটো বাচ্চাকে ওনারা? ওই যে ওনার একটা ছেলে একটা মেয়ে ছিল, ওনাদেরকে দেখাশোনা করার জন্য। একটা ছেলে একটা মেয়েকে দেখাশোনা করার জন্য আরেকটা ছোট বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে লাগবে? নিয়ে গেছে আমাদেরকে। তো আমার অফিসার ছিলেন? অফিসার, আচ্ছা, অনেক বড় মাপের একজন অফিসার। ওকে। এখন ওনাদের সাথে আমার যোগাযোগ আছে। ওকে, তো ওনাদের ওখানে থাকতেন আপনারা? আমরা থাকতাম দুই ভাই বোন। তারপরে আপনার টার্গেট ছিল যে ভাইকে অন্তত এখান থেকে পাঠিয়ে দিবেন? এখান থেকে পাঠিয়ে দেবো কারণ আমার ভাই যেন বাঁচে। হুম। তারপর? আমার ভাইকে পাঠিয়ে দিলাম, আমি বলার কয়েকদিনের মধ্যে আমার ভাইকে পাঠিয়ে দিল। হুম। আর আমি ওইখানে থাইকে গেলাম। হুম। ওইখানে থাইকে গেলাম অনেকটা। ওইখান থেকে ওনারা বদলি হয়ে ঢাকা আসলো, ঢাকা ক্যান্টনমেন্ট। হুম। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বদলি হয়ে সাভার, যশোর ক্যান্টনমেন্ট গেল। জি। ওইখান থেকে বদলি হয়ে সাভার ক্যান্টনমেন্ট আসলো। সাভার ক্যান্টনমেন্ট আসার পর আমার মানে এর মধ্যে আমার মনে আছে আমার দাদা ছোটবেলা আমাকে মুখস্থ করাইতো উত্তরা আজিম। এটা মুখস্থ রাখতে, যদি মুখস্থ না রাখি তাহলে আমি হারাই গেলে আমাকে কেউ খুঁজে পাবে না। এই জন্য আপনি এটা মুখস্থ করে ফেলছেন? এটা আমি মুখস্থ। বাবার নাম আব্দুল মালেক, এটাও আমাকে মুখস্থ করাইছে। তারপরে চাচাদের নাম তেমন কিছু জানতাম না। ওইখানে আমি থাকার পর 2009 সালে 17ই রমজান মানে আমাকে একটু বড় হয়েছি, অনেক শাসন করতো, ভালোবাসত। সে এমনও হয়েছে যে ওনার প্লেটের খাবারটা আমাকে খাওয়াই দিছে। আর কিছু কিছু ক্ষেত্রে শাসন করতো, যে শাসনগুলো এখন বুঝি ভালোর জন্য করতো। সিচুয়েশন দরকার নাই আমাদের, ঘটনাক্রমে আপনি আমাকে বলেন আপনার এই ঘটনা এখন পর্যন্ত শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি হারান নাই। কিভাবে হারালেন আপনি? আসলে হারানোর জায়গাটা যদি একটু আসেন, যে কোথা থেকে কিভাবে হারাই গেলেন? পরে আমি করলাম কি, ওইখান থেকে পালায়ে চলে আসছি ক্যান্টনমেন্টের ভিতর থেকে। পালালেন কেন? পালালাম আমি আমার দাদা দাদি বাবা মাকে খুঁজতে চাই। আচ্ছা, যশোর থেকে পালালেন না, আপনি? তাহলে সাভার ক্যান্টনমেন্ট। সাভার ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে আপনি উত্তরাতে চলে আসলেন? উত্তরাতে চলে আসলাম। পালানোর একটা কারণ আছে মাঝখান থেকে। আমি যখন যশোর ছিলাম তখন আমার দাদা ফোন দিছিল, আমার একটা পুরানো নাম্বার এখনো খোলা, ওই নাম্বারে ফোন দিয়ে বলছে যে আমি তো বেশি দিন বাঁচবো না, আমার অবস্থা খুব খারাপ, যে কোনো সময় মারা যেতে পারে, তুই এসে একটু দেখা যা। এই কথা বলার পর আম্মা আর আমার সাথে যোগাযোগ করতে দেয় না। তো পালালেন আপনি? পালালে কোথায় আসছেন? পালায় উত্তর আজিমপুর। আচ্ছা, আসার পরে দেখি এখানে কেউ নাই। কেউ নাই বলতে কেউই নাই। আমি রাস্তার পাশে বসে কান্না করতেছি। ওইখানকার এক চার দোকানদার, দুই ভাই, কালাম কায়ুম, এই দুই ভাই আমাকে দেখে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমার দাদা আবার ওইখানকার জমির দালালি করতো। আসল নাম মকদম ঢালি, কিন্তু ডাক নাম শাহজাহান। আপনার দাদার? আমার দাদার নাম। তো দাদার কথা যখন জিজ্ঞেস করছে উনি চিনতে পারছে। চিনতে পারার পর বলতেছে তুমি কার মেয়ে? আমি মালেকের মেয়ে। বলে মালেক ভাই তো তখন 2009 সাল, মালেক ভাই তো আসে নাই, বা মালেক ভাইয়ের কোনো খবর জানি না, কিন্তু তোমার দাদা দাদি তো আছে। তোমার দাদা মারা গেছে, চাচা মারা গেছে, দাদি আছে, ফুপু আছে, চাচা আরেকজন আছে, কিন্তু ওরা কই থাকে আমরা জানি না। আমি কাকা এখন আমি কই যাব? আমি যেখান থেকে পালায় আসছি ওখানে ফেরত গেলে আমার মাইরেই ফেলবে। কথা বলার পরে কাকা করলো কি, ডাকে মুখে ডাকে একজন চাচি, মোটামুটি বড় লোক, ওই চাচির বাসায় আমাকে দিল। চাচির বাসায় প্রায় 3 মাসের মতো আমি ছিলাম। 3 মাস থাকার পরে ওই কাকাই খোঁজ লাগায় আমার দাদি আসছে একদিন উত্তরা। আসার পর দাদির সাথে আমার কথা বলা দিছে, ওনার চাচির নাম্বার দিয়ে।
এখন ওনার এই চাচি ছাড়তেছে না আমাকে, ছাড়তেছে না। একদিন ওনার মেয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি আমাকে রাগ করে ঘর থেকে বের করে দিছে। ওই যে কালাম কাকা কায়ুম কাকার যে চাচি, বের করে দেওয়ার পর আমি দৌড়াইতে দৌড়াইতে কালাম কাকা কায়ুম কাকার দোকানে আসছি। আসার পরে সে আমার দাদির নাম্বার রেখে দিছে, দাদির ফোন দিয়ে আনছে। ফোন দিয়ে আনার পরে আমার দাদি আইসা আমাকে নিয়ে গেল চাচার বাসায়, দাদির কাছে। সবার সাথে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম আমার মা বাবা। তখন বলল যে যেখানে আমি আগে জিজ্ঞেস করছি আমরা যেখানে ছিলাম ওইখান থেকে উঠাই দিছে কেন। ওইটা মালিকানা জায়গা ছিল, মালিকানা জায়গায় মালিক চলে আসছে, আমাদেরকে উঠাই দিছে। উঠাই দেওয়ার কিছুদিন পর আমার দাদা মারা গেছে। আমার দাদা মারা গেছে সম্ভবত 6 সালে, 5-6 সালে, 6 সালেই মারা গেছে শুনছি। তখন আমি বললাম যে আমার যে চাচা আমাদের বাড়ি চিনে, কারণ ছোটবেলা চাচা বলতো তোর আব্বু না আসলে আমি যাই খুঁজা নিয়ে আসবো, তোর আব্বু না আসলে আমি যাই খুঁজা নিয়ে আসবো। তখন এই চাচা করলো কি, আমি জিজ্ঞেস করছি চাচার কথা, বলে ওনার নাম হামেদ, আমার সেজো মেজো চাচা, সে মারা গেছে। সে নাকি মারা যাওয়ার আগে বলছে যদি আমাকে কেউ 10,000 টাকা দিত আমি খরচ করে ওর বাবার খুঁজে নিয়ে আসতাম। অনেক অসুস্থ ছিল। তখন আমি বলতেছি যে কারো কাছে কি 10,000 টাকাও ছিল না? আমাদের ফ্যামিলিটা এমনি খুব গরিব, কারো কাছে কি 10,000 টাকাও ছিল না? পরে বলতেছে কে কার জন্য খরচ করবে, আর আমরা তো ভাবছি তোরে আর পাবোই না। আয়শা, তখন আমি শুনি আমার যে ছোট ভাইটা সে বর্ডার দিয়ে, যশোরের বর্ডার দিয়ে পার হয়ে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে। কে বলছে আপনাকে এটা? আমি যখন আসছি 2009 সালে। আপনাকে এটা কে বলছে? এটা বলছে ওই যে আমার দাদিরা। কিভাবে বর্ডার, যখন বর্ডার দিয়ে পালাতে যাচ্ছে তখন আপনার দাদিরা ওখানে দাঁড়ায় ছিল? না না না, তাহলে ওইখানকার যেই পুলিশরা ওরা ধরছে, ধইরা শিশু সংশোধন কারাগারে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমার ভাই বলল কি, আমার ভাইকে ঠিকানা জিজ্ঞেস করছে, আমার ভাই ঠিকানা বলতে পারছে। আপনার ভাইকে নিয়ে আসছিল ওখান থেকে? হ্যাঁ। নিয়ে এসে কোথায় রাখছে? নিয়ে এসে আমার চাচা চাচির কাছে রাখছে। পাইছেন ভাইকে? হ্যাঁ, ভাইকে পাই। ভাই কোথায় এখন? ভাই বর্তমানে আমার থেকে দূরে আছে। পরিচয় যোগাযোগ আছে? পরিচয় যোগাযোগ আছে। ওকে নিয়ে আসেন না কেন আজকে এখানে? ও মানে ওর বাপকে চায় না? বাবা মা কাউকেই চায় না। হি ইজ ভেরি ওয়াইজ ওয়ান, হি ইজ ভেরি ওয়াইজ ওয়ান। সরি, আই এম গেটিং ইমোশনাল, অনেকে আমাকে মাইন্ড করবে কথাটা শুনে। আপনার চেয়ে ছোট না? আমার থেকে ছোট, কিন্তু আপনার থেকে অনেক জ্ঞানী। কিছু মনে করেন না। আপনি বাবা মাকে চান কেন? আমার মনে হয় কি যে তাদের কোন যুক্তিতে দাঁড়াবে আপনার সঙ্গে, আপনি আমাকে শুধু একটু বলেন। আমার মনে হয় তাদের কোনো দুর্ঘটনা ঘটছিল, এই জন্য তারা আসতে পারে না। আপনার এই পজিটিভিটিটাকে আমি স্যালুট জানাই। বাবা মায়ের প্রতি এই যে চিন্তাটা আপনার, এটার প্রতি আমার সম্মান আছে। কিন্তু দেখেন, আপনি যে এই যে বিভিন্ন ঘাটে 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 ঘুরে বেড়াচ্ছেন জলে ভাসা পদ্মের মতো, হ্যাঁ, কিন্তু এই যে আপনার বাবা, সে তো ছোট মানুষ না, সে তো তার বাপ মা কই থাকে সেটা জানে। সে জীবন দশায় একবারের সুযোগ পাইলো না খোঁজ নেওয়ার। মা বুঝলাম যে ঠিক আছে, মার একটা বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, বা মার সমস্যা ছিল, বাপের জিম্মাতে আছে, সুতরাং মা হয়তো খোঁজ খবর রাখেনি, সেটাও বুঝলাম আমি। আমার মনে হয় আমার বাবা আসছিল, কিন্তু আমার দাদা দাদি যেখানে থাকতো ওইখান থেকে অনেকটা দূরে বাসা নিছে, যেটা নেওয়া সম্ভব না। আর আমি আসার পরে, এটা কোনো লজিকই না। আপনি যদি বাপের প্রতি আপনার অনেক ভালোবাসা আছে, সেটা আপনার কথা হচ্ছে, আপনি প্রথমত কথা হচ্ছে আপনি হারান নাই। আপনার যে কেস, তাতে আপনি হারান নাই। আপনি আসলে কখনই হারান নাই, কারণ আপনি যে গল্পের যে জায়গাটায় যে বয়সে আছেন সেখান থেকে আর হারানোই সম্ভব না। আমি কি ভুল বলছি আপনাকে? আপনি আশ্রয় খুঁজে বেরিয়েছেন, কখনো দাদার কাছে, কখনো চাচার কাছে, কখনো পরিচিত জনের কাছে, কিন্তু আপনি সার্কেলটা আপনি জানেন। শুধু একটা জায়গায় আপনার বিরাট মিসিং হয়ে যাচ্ছে, সেটা হলো যে বাবা আপনাকে প্রথম পর্যায়ে যখন রাখলো নিজের কাছে, মা তো চলে গেছে, ওখান থেকে বাবা আসলে কোথা থেকে আসছিল, যেটা আপনার দাদা জানে না, দাদি জানে না, চাচারা জানে না, যেটা আমার কাছে খুব মিস্ট্রি লাগতেছে। এটা হয় নাকি? আচ্ছা, ধরে নিলাম হয়, অবশ্যই হয়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে বাবা কি একবারও আসবে না আমার মেয়েটা কোথায় আছে? আপনি তো পরিবারের বড় সন্তান না? আমার বড় ভাই আছে মার কাছে। আচ্ছা, তো একটাই মাত্র মেয়ে আপনি? জি। তো একবারের জন্য আসবেন আমার মেয়েটা কোথায় আছে খোঁজ নেওয়ার জন্য? অভিমান হয় না কখনো বাপের প্রতি? খুব অভিমান হয়, খুব তাহলে কেন? কিন্তু আমি যখন মা হইছি না, যেদিন আমার ছেলেটা দুনিয়াতে আসছে, সেদিন মনে হয়েছে যে আমার বাবা মনে হয়
বা আমার মা মনে হয় আমার সন্তান জন্ম দিতে যতটুকু কষ্ট হয়েছে আমার মারও আবার আমারে জন্ম দিতে ঠিক ততটুকুই কষ্ট হয়েছে। আর আমার মনে হয় আমার মা যদি আমার দাদা বাড়ি চিনতো তাহলে আমার মা চলে আসতো। দুঃখজনক। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রত্যেকটা ভিডিওতে একটা কথা, ইনক্লুডিং মি, আমি সহ সবাই মিলে দোয়ার করি আল্লাহর কাছে যে পৃথিবীতে যদি কোনো সন্তান আল্লাহ দেয় আমাদেরকে আমানত হিসেবে, তাহলে সেই সন্তানকে বড় করার, সুন্দরভাবে বড় করার সামর্থ্য যেন আল্লাহ দেয় আমাদেরকে। মানে এর চেয়ে বড় দুঃখের কোনো কিছুই হতে পারে না যে নিজের সন্তানের কাছে দাঁড়িয়ে নিজের এই ভুলগুলো চোখের সামনে দেখা, তাই না? আমি জানি না আপনার এই ভিডিওটা আসলে আমার যে আপন ঠিকানার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে আসলে এটা প্রচারযোগ্য না। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনার তো পরিচয় আছে, আপনি পরিচয়হীন না। এখানে প্রথম কথা হচ্ছে এটা, আপনার শিকড় আছে। আপনি বর্তমানে এই যে যাদের ছবি দিয়েছেন এরা তো সবাই বেঁচে আছে না? সবাই বেঁচে আছে। তো আপনার পরিচয় আছে ভাইয়া, সবাই বেঁচে আছে, সবাই ঠিক আছে, কিন্তু মা বাবা ছাড়া কারো কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনি মা কোথায় আছে সেটা জানেন না, বাবা কোথায় আছে সেটা জানেন না। তো আপনি আসলে আপনার এই মায়ের দিক থেকে তো কেউ নাই, কিন্তু বাবার দিককার মোটামুটি আত্মীয় স্বজন যারা তাদেরকে খুঁজে বের করতে পারছেন। এটা কার ছবি? এটা আমার ফুপার আর ফুপুর। নট ইম্পর্টেন্ট। এটা আমার চাচির। চাচির। এটা কিসের ছবি? এটা আমার বাবা আমার যখন চলে যায় তার আগে আমার ছোট ফুপুকে একটা শাল দিছিল। এই শালটার ছবি নিয়ে আসছেন। এটা কি? এটা আমার দাদি। দাদির সাথে কে? এটা আমার ফুপু, ছোট ফুপু। এটা আমার চাচা। এটা আমার ভাই, আপন ভাই। ও কি করে এখন? ও এখন রডের সাথে হেল্পারি কাজ করে। ও কি বিয়ে শাদী করছে? না। ও বাবা মায়ের জন্য আফসোস করে না? ও যখন রেখে গেছে তখন ওর বয়স কত? ওর বয়স সম্ভবত 3 বছর বা 4 বছর। ও কাউকে পরবর্তীতে বাবা মা ডাকছে? না, কাউকে না। আমি যেমন একজনকে আম্মা ডাকছি, ও কাউকেই ডাকে নাই। আপনি যে ঠিকানাটা এখানে বলবেন, আপনার বাবার ঠিকানাটা তো ইম্পর্টেন্ট এখানে। বাবা কোথায় থাকতো? বাবার ঠিকানা থাকতো খুলনা, আর তো কিছু জানেন না। তাহলে আপনার ঠিকানা দিয়ে কি হবে? আপনাকে দেখলেই তো আপনার বাবা চেনার কথা। জি। এইসব পড়ে তোমার কোনো লাভই নাই। তারপরেও আমি বলছি, ও লিখে নিয়ে আসছে, দেখেন ঘটনার ডায়াগ্রামটা একদম উল্টে গেছে। এই যাদের কথা আপনি বলেছেন এখানে, তাদের সবার সাথে আপনার সম্পর্ক আছে না? তাদের কোথায় আছে, কিভাবে আছে, আপনি সব জানেন। তো এটা বলে তো বাবাকে খুঁজে তো লাভ নাই। আমাদের এখানে কি হয়? আমাদের এখানে উল্টা হয় যে যাদের কথা বলতেছি তাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু আপনার সবার সাথে আছে। আপনার মূলত বাবাকে খুঁজতে আসছেন। আপনি বাবাকে খুঁজতে আসছি, মাকে। যে কোনো একজন হইলেও হবে। যে কোনো একজন হলে কিভাবে হবে? একজনরে তো দেখা মরতে পারবো। আমি তো যখন নামাজ পড়ি মোনাজাতে বলতে পারি না তারা জীবিত আছে না মারা গেছে। আমার মোনাজাতটা এমন হয়, যদি তারা জীবিত থাকে ভালো থাকুক, যদি মারা যেয়ে থাকে বেহেশতে নসিব করুক আল্লাহ। মোনাজাতের হাতটা যেন আমি সঠিকভাবে একটাই বলতে পারি, এই জন্য আমার চাওয়া। তাদের কাছে যায়া আমার পাওয়ার কিছু বা তাদের কাছ থেকে কিছু নেওয়ার আমার নাই। ওনার নাম সীমা আক্তার, ওনার বাবার নাম আব্দুল মালেক, ওনার মায়ের নাম, জন্মদাতা মায়ের নাম পারুল। বাবা যখন আমাদেরকে রেখে চলে যায় তখন আমার বয়স 7 এবং ছোট ভাই সাত্তারের বয়স ছিল 4। আমার মায়ের নাম পারুল। বাবা যখন রেখে চলে যান তখন সৎ মাস ছিল, সৎ মায়ের নাম হলো আমিনা। বড় ভাই রুবেল আমার আপন মায়ের সঙ্গে ছিল। ওই বছর প্লাস্টিকের 10 টাকার নোট বের হয়েছিল, সম্ভবত তা 2002 বা 2003 সালের ঘটনা। বাবা চলে যাওয়ার কিছুদিন আগে অজ্ঞাত কারণে মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। মা বড় ভাই রুবেলকে সঙ্গে নিয়ে যান। শুনেছি আমার মায়ের ধর্ম ভিন্ন ছিল, কিন্তু পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন। আমার নানা এই বিয়ে মেনে নিতে পারেনি, হয়তো এর জের ধরেই আমার মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। আমার বাবা আমার দাদার বাসায় বেড়াতে এসে আমাকে এবং আমার ভাই সাত্তারকে রেখে যায়। আপনার ভাইয়ের নাম সাত্তার, এবং বলে যায় কিছুদিন পরে বাবা একবারে চলে আসবেন। দাদার বসবাস ছিল উত্তরা আজিমপুর, কত নম্বর সেক্টরে বলছি না আমরা। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। তিনি মখদম ঢালি নামে পরিচিত ছিলেন। আপনারা এগুলো খুঁজতে যাবেন না প্লিজ। এখানে মাথায় রাখবেন যে এগুলো সবই ওর কানেক্টেড। ও খুঁজতেছে ওর বাবাকে। আমরা এই কথাগুলো বলতেছি, যদি ওর বাবার চোখে এই ভিডিওটা পড়ে তাহলে বুঝতে পারবে যে এটাই তার মেয়ে, যে মেয়েকে সে এই উত্তরাতে রেখে গিয়েছিল। কত বছর বয়সে?
6-7 এরকম তার মানে 20 বছর আগে রেখে গিয়েছিল। কিছুদিন পর দাদা আজিমপুর থেকে চলে আসেন, 4 নম্বর সেক্টরে জমি অধিগ্রহণের কাজ চলছিল। বাবা যেখানেই থাকতেন সবাই তাকে রাজু মাস্তান বলে ডাকতো। হ্যাঁ, এটা আমাকে আমার ফুপু বলছে যে হয়তোবা রাজু মাস্তান বলে ডাকতো বাবাকে। বাবাকে, কারণ আমার বাবার যাতায়াত আজমির শরীফের দিকেও ছিল। মাস্তান তো আমরা জানি যে এটা হচ্ছে অন্য জাতীয় শব্দ, যারা খারাপ কাজ করে তাদেরকে মাস্তান বলে। কিন্তু আমি লিখে আনছি, আমার যা যা মনে ছিল বা তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি আমি লিখে নিয়ে আসছি। মানে আপনার বাবা কি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা আপনি কি ফাইন্ড আউট করছেন? আমি ফাইন্ড আউট করে পাইছি এরকম কোনো কাজের সাথে সে যুক্ত ছিল না, বা ফ্যামিলির কারো কাছ থেকে এটা পাই নাই। তো মাস্তান কেন বলবে তাকে তাহলে? আপনি কখনো কোয়ারি করেন নাই? এটা তো কোয়ারি করা উচিত ছিল আপনার। ভাইয়া মানে এই পর্যন্ত খোঁজাখুঁজি করছি অনেক, আর আমি জীবনের সুযোগটাই খুব কম পাইছি, বা আমার দাদা দাদিকে পাওয়ার কয়েকদিন পর। না, কিন্তু এখানে কথা আছে, আপনার বাবা যেহেতু মিসিং মানে কি নাই, এত বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে নাই, আবার এখানে নাম পাওয়া যাচ্ছে রাজু মাস্তান, তাহলে আমরা কি করবো এখানে? আমাদের জায়গা থেকে তো প্রশ্ন চলেই আসছে এই কারণে সে মিসিং কিনা, মানে আপনার জায়গা থেকে এই ধরনের প্রশ্ন আসার স্বাভাবিক কিনা। আবার সেই বাবাকে আপনি খুঁজে বের করতেছেন, ধরেন এই দেখা গেল যে এমন কোনো কেসে ফেসে আছে, যদি রাজু মাস্তান নামেই তাকে ডেকে থাকে, আমি সব কথার আগে যদি লাগাচ্ছি, হ্যাঁ, দেখা গেল কোনো কেস হয়ে আছে তার নামে, সে পলাতক, এরকম তো হতে পারে। এখানে কোটি কোটি মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, হ্যাঁ, ভীতি বিপরীত হয়ে যেতে পারে। কিন্তু আমি কি বুঝতে পারছি? একজনের মুখ থেকে শুনছি, হ্যাঁ, সবার মুখ থেকে নাই নামটা। বাবা কি করতো আপনার? আমার বাবা একবার শুনছি যে চামড়া, গরুর চামড়া আছে না, চামড়ার যে পয় পরিষ্কার করে ওইখানে কাজ করতো। আচ্ছা, এইটুকুই শুনছি, বাকিটা আর শুনি নাই। রাজু মাস্তান। আবার দেখেন জমি অধিগ্রহণের ব্যাপার স্যাপার আসতেছে। আজিমপুর থেকে চলে আসার কারণ ছিল 4 নম্বর সেক্টরে জমি অধিগ্রহণের কাজ চলছিল, সেখানে সবাইকে পূর্ব পাশে স্থানান্তরিত করা হয়। দাদা এয়ারপোর্টের পাশে বাউনিয়া এলাকায় চলে যান। এরপর থেকে বাবা মায়ের আর দেখা পায়নি। এর কিছুদিন পর বড় ফুপু আমাকে এবং আমার ভাই সাত্তারকে 10,000 টাকার বিনিময়ে একজনের কাছে দিয়ে দেয়, তার নাম সুইটি। তার বাসা থেকে কিছুদিন পর আমার ভাইকে বের করে। এই যে ঘটনাগুলো এরপর এইটুক যে লেখছে, মানে আমি পড়ে মানে লিখে ফেলছে দেখে আমি যেটা বলছি এটাই সত্য না। ঠিক আছে, কিন্তু এই যে আপনি বড় করে বোল্ড করে লিখে নিয়ে এসছেন, বাবা যেখানেই থাকতেন সবাই তাকে রাজু মাস্তান বলে ডাকতো, এই নাম তিনি নিজেই দিয়েছেন, এটাও লিখেছেন নিজে নিজে। আমি একজনের কাছ থেকে শুনছি, আমাদের ফ্যামিলির মধ্যে অনেকগুলা মানুষ, তার মধ্যে একজনের কাছে শুনছি, তো আমি মনে করছি যে এটাও হয়তোবা মানে বের করার একটা সহজ উপায় হইতে পারে। আমি আপনার সাথে একমত, কিন্তু এই পরিচয়টা সেক্ষেত্রে তার জন্য হিতে বিপরীত হবে কিনা। এখন এই রাজু মাস্তান যে শব্দটা আমি ব্যবহার করেছি, আপনার বাবা যদি আসে, আপনার বাবা তো এখানে আসবেন না নিশ্চয়ই আপনাকে খোঁজার জন্য। বোঝেন, আপনি পুরো পয়েন্টটা বোঝেন, আপনার বাবা এখানে আসবেন, আপনার বাবা ওখানেই যাবে, কারণ আপনার বাবা জানে আপনাকে কোথায় রেখে আসছে। সেক্ষেত্রে গেট টুগেদার হবে না এই ভিডিওর। না, ওইখানে তো কেউ নাই। যেখানেই যাক না কেন, আর যাবে তো ওখানে গেলে, ওখানে গিয়ে 10-15 জন মানুষকে জিজ্ঞেস করলে বের করতে পারবে যে আমি গেছি, কয়েকদিন আগেও গেছি, আগে যে কালাম কায়ুম আমাকে দিছে ফেরত, তারাও এখন নাই, কেউ এখন ওই সোসাইটিতে ঢুকতে পারে না। বাড়তি কোনো মানুষ ঢুকতে গেলে জিজ্ঞাসাবাদ করে, গেট লাগানো থাকে। তারপরে যেই মানে আগে আমি আরো 2009 সালের কথা বলতেছি, আমি যখন আসছি ফেরত, তখন যা এরকম ছিল এখন ওর চেয়েও চেঞ্জ, ওর থেকেও পরিবর্তন হয়ে গেছে। আর কালাম কায়ুম শুধু এই মানুষটাই আমারে খুঁজে দিছে, সম্ভব ছিল, এখন এরাও নাই। এই জন্য কত সালের গল্প এটা আপনি বলতেছেন যে রাজু মাস্তান নামে ডাকতো ওনাকে? এটা মানে এটা ভুলও হইতে পারে, হ্যাঁ। কত সালের গল্প এটা? আজ থেকে কত বছর আগের? এই কথাটা শুনছি আমি বেশি না, 3-4 বছর আগে, এত বছর শুনি নাই। আচ্ছা, 3-4 বছর আগে ফ্যামিলির সবাই একসাথে একটা মিলাদে গেছি, মানে আমার চাচার বাসায় মিলাদ, গোষ্ঠীর সবাই আসছে। আসার পরে অনেক দূরে দূরে থাকে সবাই, আসার পরে তখন বলতেছে, আমি একজনের মুখ থেকে শুনছি, শুনে সবাইকে জিজ্ঞেস করছি, বলছে কি জানি, আমরা তো জানি না, ছোট মামা যে এরকম নামের তা জানি না। তারপর আমি এটা লিখে নিয়ে আসছি, যদি আমি যেহেতু শুনছি, হইলেও হইতে পারে, ভুলও হইতে পারে। আপনার এই কেসটা নিয়ে আমরা কাজ করব না। কেন করব না আমি আপনাকে বোঝাই। কারণ আপনি সরল মনে এগুলো লিখে নিয়ে আসছেন, সব ঠিক আছে, কিন্তু এটা আপনার হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া তাহলে এই নামটা কেটে দেন। না, নামটা কেটে দিয়ে লাভ হবে না, কারণ তাকে যখন আমরা এই মিডিয়ার সামনে যখন নিয়ে আসবো, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখবে, সে কোথা থেকে বের হলো, কোথায় তার ঠিকানা, সব আমরা ফ্ল্যাশ করব।
বোঝার চেষ্টা করেন। ভাইয়া একটা কথা আমার কথা বোঝার চেষ্টা করেন আগে। আমরা নিয়মের বাইরে গিয়ে একজনের জন্য কোনো কিছু করবো না, প্লিজ আগে বোঝার চেষ্টা করেন। যখন আপডেট ভিডিও হবে, এটার একটা হচ্ছে যে আপনি যদি আপডেট ভিডিও করতে চান তাহলে ডেফিনেটলি অন্য সবার জন্য যে নিয়ম, আপনার জন্য সেই নিয়ম প্রযোজ্য। আপনি যখন আপডেট ভিডিও করবেন এটার, তখন ডেফিনেটলি আপনার বাবা কোথা থেকে আসছে, কোথা তার পরিচয়, এটা ফ্ল্যাশ আউট হবে। আপনারটাও হবে, শেষ করি, আপনারটাও ফ্ল্যাশ আউট হবে। তার পরবর্তীতে যে জটিলতাগুলো তৈরি হবে সেগুলো ফেস করবে কে? আপনি করবেন? ভাইয়া আমি একটা কথা হ্যাঁ বলেন বলেন। এই রাজু মাস্টার নামটা এমন আছে যে কথাটা আমাকে এমনিও বলছে, মানে এটা আমি হয়তোবা সরল মনে লিখে আপনি বললে সরল মনে লিখে নিয়ে আসছেন, খুব ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটাই সত্যি হয়ে থাকে তখন কি হবে? বলতে পারি না। প্রথম কথা হচ্ছে, এটা যদি সত্যি হয়ে থাকে, আর ধরেন ওনার নামে 3টা কেস আছে, আল্লাহ না করুক, এবং উনি পলাতক হতে পারে, আপনার জ্ঞাতি গোষ্ঠী পরিচয় কেউ আপনাকে সেজন্য পরিচয় দেয় নাই, বাবা কোথায় আছে হয়তো জানতে বলেও নাই, এরপরে উনি আপডেট ভিডিওর জন্য এখানে আসলেন। প্রথমত উনি আসবেন না, কারণ উনি যদি এরকম কাজ করে থাকেন, আমার জ্ঞান তো যেটা বলে, উনি মিডিয়াকে জীবনেও ফেস করবেন না। অথবা যদি করেনও, আপনাদের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ, আপনি তো প্রথমত বাবাকে দেখলে চিনবেন না, চিনবেন। সো ঠিক আছে, যদি করেনও তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি? আমরা তো ডেফিনেটলি আমরা ফ্ল্যাশ আউট করবো ওনার পরিচয়, উনি কোথায় থাকেন না কি থাকেন। মিথ্যার কোনো আশ্রয়ের তো কোনো সুযোগ নাই। আমার মা যদি দেখে, মা যদি আসে, শুধু যে বাবার জন্য কাজ করতেছি তা না, মার জন্য। এখানে দুটো বিষয় প্রিয় দর্শক এবং শ্রোতা, দিস ইজ ভেরি সেনসিটিভ ভিডিও। আমি যে বললাম না ভিডিওটা আমি প্রচার করব না, এখানেই আমি একটু করে এরকম ভিডিও আমি রেখে দিতাম। এরকম কেস আমার ক্ষেত্রে আছে। আমি আল্লাহর নাম নিয়ে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমি একটা ভিডিও করে রেখেছি, আপডেট ভিডিও, এবং এই ভিডিওটা আমি প্রচার করিনি, এবং এই ভিডিওটা আমি প্রচার করব না। কেন করব না সেটার পিছনে কারণ আছে। আমি অপেক্ষায় আছি, কারণ যাকে নিয়ে আপডেট ভিডিও করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আমরা খুঁজে পেয়েছি তার পরিবারকে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা যদি প্রচার করতাম সেটার এবং তার পরিবারের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে একটা মারাত্মক রকমের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো। আমরা সেই জায়গা থেকে ভিডিওটা মানে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখতে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করেছি যে এতে করে যাকে নিয়ে ভিডিও বা যে পরিবারকে নিয়ে ভিডিও, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণে আমি ভিডিওটা পজ দিয়ে রেখেছি। আমি অপেক্ষায় আছি। এই ভিডিওটা প্রচার করতে হয়তো আমাকে আরো 10 বছর ওয়েট করতে হবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয়, আমি 10 বছর ওয়েট করেই প্রচার করবো সেটা, নইলে আমি কোনোদিনও প্রচার করবো না। এটা এমন একটা ভিডিও। এরকম 2-1টা ভিডিও আমার কাছে আমার কর্মদশায় অনেক আছে। মানে আমি রেডিও লাইফে করেছি, আজকের এই ভিডিওটা আমি এরকম রেকর্ড করে পজ দিয়ে দিতাম, আমি হয়তো কখনোই প্রচার করতাম না। কিন্তু লাস্টের এই কথাটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা ও তোর মাকে খুঁজতে আসছে, ও তোর বাবাকে খুঁজতে আসছে। ওর বাবার পরিচয় অন্যরকম হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ও বাবাকে ভালো করতে পারে, মন্দ করতে পারে, সেটা ওর বাবার আইডেন্টিটি, কিন্তু ও তোর বাবাই। ওর মাকে খুঁজতে আসছে, ওর মা ওকে সাপোর্ট দিতে পারে না, যেটাই হোক না কেন, ওর তো অধিকার আছে ওর মায়ের কাছে যাওয়ার, ওর তো অধিকার আছে মাকে এক নজর দেখার। তো এই ভিডিওটা দেখে ওর বাবা যদি ওর সামনে ফেস টু ফেস হতে চায়, এমনও তো হতে পারে রাজু মাস্তান যে শব্দটা ব্যবহার করেছে এটাও সত্য, এটা হয়তো শখ করে বলেছে, এটা হয়তো বন্ধু বান্ধবরা হয়তো বা আমরা যেটা চিন্তা করছি নেগেটিভলি সেরকম কিছু নাও তো হতে পারে। তো আমি এই পজিটিভ থিঙ্কিং থেকেই ভিডিওটা প্রচার করছি। বাট এই অ্যাঙ্গেলের ভিডিও সাধারণত আমরা কখনো প্রচার করিনি। কেন করিনি জানেন? কারণটা একটাই, সেটা হলো যে আপনার সবকিছু আছে, আপনার পরিচয় আছে, সবকিছু আছে, কিন্তু আপনি বাবা খুঁজে পাচ্ছেন না, আপনি মা খুঁজে পাচ্ছেন না। অদ্ভুত একটা অ্যাঙ্গেল। ভাইয়া আমার জীবন থেকে আমি বলবো, পৃথিবীতে যার মা বাবা নাই তার দুনিয়ার সব কেন, তারে জান্নাত এনে দিলেও মনে হয় কোনো লাভ নাই। কারণ চাচা চাচি সবাই লাথি উষ্টা দিছে, খুব কষ্ট করে বড় হয়েছি। পড়াশোনা করছেন? পড়ালেখা করতে পারি নাই, কিন্তু বাংলা রিডিং পড়তে পারি। ঠিক আছে সীমা, আমরা আপনার ভিডিওটা ছাড়বো নিশ্চয়ই। আমরা জানি না কি হবে, বাট যদি ভালো কিছু হয়, আপনার বাবা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, নিঃসন্দেহে আমরা আপনার বাবার সাথে দেখা সাক্ষাৎ করিয়ে দেব। এবং ইনশাআল্লাহ আমরা সবসময় চিন্তা করি আমাদের এই ভিডিওর পার্সপেক্টিভ থেকে যদি কারোর উপরে কোনো সামাজিকভাবে কোনো ঋণাত্মক কোনো কিছু নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। তো আপনি এটাকে একটা ক্লু হিসেবে নিয়ে এসছেন, আমরা সেই হিসেবেই প্রচার করলাম। বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা প্রচার করুন, আপনারা শেয়ার করুন, দেখুন। মনে রাখবেন, বাবা তো বাবাই, মা তো মাই। হ্যাঁ, এই পরিচয়টা একটা বিশুদ্ধতম পরিচয়। এই জায়গাটায় আমরা দাগ না কাটি।
হতে পারে সে ভালো মানুষ, হতে পারে সে মন্দ মানুষ, কিন্তু সে যখন বাবা তখন সব পরিচয়ের উঠতে, সে যখন মা তখন সব পরিচয়ের উঠতে। এই পরিচয়ের জায়গাটাতে কোনো হ্যাঁ, যতটুকু মনে আছে, আমার বাবা 2 বিয়ে করেছে, এটা আপনার মনে আছে? এটা আমার মনে আছে। আচ্ছা, আমার দ্বিতীয় মাকে যখন ঘরে নিয়ে আসে সেই সময় আপনি দেখেছেন নাকি আপনার হ্যাঁ, জন্মের পরে? আমি দেখেছি। আমার আচ্ছা। ছোট একটা ভাইও আছে। আচ্ছা আচ্ছা। আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার ভাইটার বয়স সম্ভবত 2 বছর বা 1.5 বছর। মানে আপনার মায়ের পেটের? মায়ের পেটের। ওকে। আমরা 3 ভাই বোন। ওকে ওকে। আমার বড় ভাইয়ের নাম সম্ভবত রুবেল। আচ্ছা। আমার বড় ভাই আমার মার কাছে আছে। মানে আপনার মা আপনাদের সঙ্গে থাকতো না? আমাদের সঙ্গে থাকতো না। আমার মা সম্ভবত অন্য ধর্মের। আচ্ছা আচ্ছা। ওকে অন্য ধর্মের। আমার মার সাথে কোনোদিন আমার দাদা দাদির পরিচয় হয়নি। ওকে। আমার বাবা, আমার নানি বাড়ি শুনছি আমি খুলনা, আমার ছোট ফুপুর কাছে শুনছি। ওকে। আমার বাবা সম্ভবত খুলনা থেকে ট্রেনে করে আসছে, আমার এটা মনে আছে। ওকে, এখানে একটু মাফ করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার দিকে ক্যামেরা আসলে আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমি হয়তো অন্য একটা কাজ করতেছি। দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু, আমি অন্য একটা কাজ করতেছি। এটা আমি আসলে কাজের চাপে আছি, আপনাদেরকে বোঝানোর জন্য না। আমি যখন ওনার ভিডিওটা নিচ্ছি, আজকে তারিখ হচ্ছে 30শে মার্চ। হ্যাঁ, 30শে মার্চ, আজকে বুধবার, রাত 8:09। এই মুহূর্তে আমি তাহমিনার 166তম ভিডিও আপলোড করছি ফেসবুকে। সো আমি আপলোডও করছি, প্লাস ওনার রেকর্ডও শুনছি আমি। এটা ছাড়া এই মুহূর্তে উপায় নেই, কারণ এটা 8টা 9 মানে হচ্ছে এটা প্রসেস করতে করতে আরো সময় লাগবে। সো আমি ওনার পুরো গল্পটা কমপ্লিট করে যদি আমি এটা করতে যাই তাহলে হয়তো আজকে ভিডিওটা পাবলিশই করা হবে না। সো একসাথে আমার দুটো কাজ করতে হচ্ছে, যে কারণে আমার ক্যামেরা বা আমার একটু কিবোর্ডের শব্দ আপনাদের একটু কানে যাবে, এটা একটু কনসিডার করতে হবে। জি বলেন। তারপর পরে আমার বাবার সাথে আমার সৎ মা, আমার ছোট ভাই, আমি। বাবা কি করতো আপনার? আমার বাবা কি করতো আমি সঠিক জানি না। তার মানে আপনার এই যে ছোট ভাইটা ছিল, এটা কি আপনার বাবার ঘরের ছিল নাকি উনি না, আমার বাবার ঘরে। বাবার ঘরেরই ছিল। ওকে ফাইন। আপনার মাকে আপনি কখনোই দেখেন নাই? আমার বড় মা, মানে আমার যে মা, তাকে আমি ভালো করে দেখি না, মানে আমার চেহারা মনে নেই। চেহারা মনে নাই। আপনার ভাইরা কোথায় থাকতো? আমার ভাইটাও আমার কাছেই ছিল। আপনি বলছিলেন যে আপনি এবং আপনার ছোট ভাইয়ের সঙ্গে থাকা। হ্যাঁ, আপনার মায়ের পেটের ভাইগুলো? আমার মায়ের পেটের 2টা ভাই। হ্যাঁ, উনারা কোথায়? একজন এখন আছে। একজন কি, ওনারা কি আপনাদের সঙ্গে থাকতো নাকি আপনার মায়ের সঙ্গে থাকতো? বড় ভাইটা মার সঙ্গে থাকতো। আর আমরা 2 ভাই বোন। আমার বাবা প্রথমে আমাদেরকে একা নিয়েছিল, পরে কয়েকদিন পর বিয়ে করছে। তখন কি ভাইটা আপনার সঙ্গে ছিল? হ্যাঁ, সৎ মার সাথেই ছিল। তার মানে আপনাদের সংসার হচ্ছে আপনার ভাই, আপনি, সৎ ভাই এবং বাবা মা। সৎ ভাই নেই। সৎ ভাই মানে ছোট ভাইটা কোথা থেকে আসলো? ছোট ভাইটা আমার মারই সন্তান। আমার মার সাথে আমার বাবার আলাদা হয়ে গেছে। তার মানে সৎ মায়ের কোনো সন্তান ছিল না? সৎ মায়ের কোনো সন্তান ছিল না, সে সন্তান নিতেও চায় নাই। আচ্ছা। সে চাইছে যে আমাদেরকে কাছে রাখেই বড় করবে। ওকে। আপনার এত কিছু মনে আছে এই 5 বছর বয়সে? এই ফ্যামিলি ডিলেমাগুলো মনে আছে? অনেক আঘাত পাইছি তো, এগুলো মনে রাখার চেষ্টা করছি। ওকে ফাইন। তো ঠিক আছে, আসলো সৎমা আপনার ঘরে, তারপর? সৎমা আসলো, সৎমা আসার পরে অনেক আদর যত্ন করতো। তা আমার বাবা বলল কি যে, মানে আমাকে কোলে নিয়ে বলতেছে, আমার একটু একটু আর কি মনে আছে যে আমার যে দাদা দাদি তারা বুড়ো হয়ে গেছে, তারা মারা যাবে। তো যেখানে থাকতো ওইখান থেকে দাদাবাড়ি নিয়ে আসবে। দাদাবাড়ি নিয়ে আসবে দাদা দাদির সাথে দেখা করাইতে। আচ্ছা। আসার পরে আমার যে বড় ফুপু, আমার বাবাকে বলল কি, ভাই তুই যেখানে থাকস ওইখানের কিরকম টাকা পয়সা বা কিরকম সম্পদ আছে তোর? বলে, ভাই আপা অনেক আছে। আপনার বাবার কি অনেক সম্পদ ছিল? আমি জানি না আর কি, কিছু কিছু কথা আমার মনে আছে আর কিছু কিছু কথা ফ্যামিলির কাছ থেকে শুনছি। ওকে। এই কথা বলার পর আমার বাবা বলতেছে কি যে, তাহলে ছেলে মেয়ে 2টাকে রাইখা ওইখানে ওগুলো সব বিক্রি করে তুমি চলে আসো। তখন আমার সৎ মা বলতেছে যে, না, আমি ছেলে মেয়ে নিয়ে রাইখা যাব না। আমার ফুপু আরো কনফার্ম হয়ে গেছে, ছেলে মেয়ে রাইখা গেলে এই মহিলা আসবে। আমার সৎ মার কথা বলতেছে। আমার বাবা বলতেছে যে, না, আমার বোন যেটা বলছে ওইটাই। তাহলে বড় বোনের কথা শুনে যেখানে আমার বাবা ছিল, আমার দাদু বাড়ি থেকে অনেক বছর দূরে ছিল, ওইখানে আমার বাবা বাড়ি টাড়ি সব করছে, ওইখান থেকে ওগুলো বিক্রি করে চলে আসবে। কোথায় আসবে সেটা আসবে এখানে আমার দাদা দাদি থাকতো, ফুপুরা থাকতো। ওখানে কি, ওটা কি আপনার দাদা বাড়ি? না,
না, আমার দাদার গ্রামের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুরে। শরীয়তপুর। সো ওইখানে আপনার দাদা দাদিরা থাকতো, তো যেটা বলছে যে বাবা ওই আত্মীয় যেখানে আপনার বাবা থাকে সেখানে জমি জমা যা কিনছে বা যা প্রপার্টি করছে সব বিক্রি করে দিয়ে আপনাদেরকে নিয়ে এই ফুপুর কাছে চলে আসবে বা এখানে চলে আসবে, আত্মীয়স্বজনের কাছে চলে উত্তরাতে চলে আসবে। হ্যাঁ, উত্তরাতে চলে আসবে। তখন আমার বাবা করলো কি, আমার ফুপুর কথা শুনে। তার আগে আমাকে বলেন, আপনি যে ঠিকানাটা বললেন একটু আগে, আপনার মামারা থাকতো, মামা না ফুপুরা থাকতো এখানে, ফুপুরা, এই ঠিকানায় গেছিলেন আপনি কখনো? এই ঠিকানা আমি সবাইকে খুঁজে বের করছি, শুধু মা বাবা বাদে। ওনাদেরকেও বের করছেন আপনি? আমার ফুপু চাচা, আমি সবার ছবি নিয়ে আসছি ভাইয়া। আমি সবাই, আমাকে পালক দিয়ে দিছিল ছোটবেলা। দাঁড়ান ওই গল্প আমি পরে যাচ্ছি। মানে এনারা আপনার কি বাবা মাকে কেউ হেল্প করে? বলতে পারে না, কেউ কোনো কিছু বলতে পারে না। এখন ইচ্ছা করে হেল্প করে না, না বলতে পারে না। আমি অনেক চেষ্টা করছি। আমার চাচা চাচি, আমার ফুপু ফুপা, আমার ছোট ভাই, এগুলো সব তাদের ছবি? তাদের ছবি। আমার দাদিও আছে এখানে। এখানে আপনি যে ছবিগুলো এখানে দিচ্ছেন, এনাদের অনুমতি আছে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি আছে। ওনারাও খুঁজে বের করতে চায়? খুঁজে বের করতে চায়। আর আমার যে সেজো চাচা আমার নানা বাড়ি চিনতো, সে মারা গেছে। আচ্ছা, যাই হোক, আমি পরে যাচ্ছি গল্পে। তারপরে কি হলো, আপনার কি করলো পরে? আমার বাবা করলো কি, আমাদের দুই ভাই বোনকে আমার দাদার কাছে রেখে গেছে। দাদার কাছে? ঢাকাতে? হ্যাঁ, ঢাকায় রেখে গেছে। রেখে যাওয়ার পরে আমার বাবা মা চলে যাওয়ার আনুমানিক, মানে এখনকার আন্দাজে বলতেছি 6 মাস হবে, যখন তারা ফিরে আসতেছে না, তখন আমার ফুপু করলো কি, আমাকে একটা বাসায় কাজে দিয়ে দিল। ওই বাসায় কাজে দিছে কবিরাজ মহিলার, ওনার মানে মহিলার মা কবিরাজগিরি করতো। আমাদের সামনেই, মসজিদের সামনের বাড়ি ছিল। আচ্ছা। 5-7 মিনিট লাগতো হাইটা যেতে কবিরাজের বাড়ি। আচ্ছা। ওনার মেয়ের বাসায় দিছে। ওনার বাচ্চা কাচ্চা হইতো না, আমাকে অনেক আদর করতো। ওকে। খালামণি খালুজান অনেকটা ভালোবাসতো। খালামণি খালুজান ওই সময় কক্সবাজার গেছে। কক্সবাজার যাবে। এখন আমারে বলতেছে, আমাদের সাথে কক্সবাজার যাবি না ফুপুর বাড়ি বেড়াবি? তখন আমি বলছি যে না, আমি ফুপুর কাছে বেড়াবো। ওকে। ফুপুর কাছে বেড়াইতে আসছি। পরে ওইখানে ওনার মার বাসায় একজন, মানে কবিরাজের কাছে একজন রুগী আসছে। রুগী আসছে, পরে ওই রুগীর সাথে আমি কথা বলতেছি, হাত পা, মানে মহিলা, হাত পা টিপে দিতেছি। ওনার নাম সুইটি। উনি আমাকে খুব পছন্দ করছে, কিন্তু ওনার মেয়ের বাসায় আমি থাকার কারণে উনি আমাকে নিতে পারতেছে না। তখন আমার ফুপুর সাথে যোগাযোগ করে ওই কবিরাজ নানু আমার ভাইকে ওইখানে দিয়ে দিছে, সুইটি আন্টির বাসায়। আমি আম্মা ডাকি, আম্মাই বলি। সুইটি আম্মার বাসায় দিয়ে দিছে। সুইটি আম্মারা, আমাদের মানে বাড়ি হচ্ছে মিরপুর। যেই ভদ্র মহিলার কাছে আপনাকে দিল, সেই ভদ্র মহিলা আপনাকে নিয়ে কক্সবাজার যেতে চাইলো। কক্সবাজার আপনি যান নাই? যাই নাই। ওই মহিলা বেড়াইতে দিয়ে গেছে ফুপুর বাসায়। বেড়াতে দিয়ে গেছে আবার আপনার নিজের ফুপুর বাসায়? আচ্ছা, তো এই ফুপু আবার আপনাকে কোথায় দিল? কোথাও দেয় নাই। যে যেই যার বাসায়, যার মাধ্যমে আমি ওনার মেয়ের বাসায় গেছি, যে নানু, কবিরাজ নানুর বাসায় আমি মানে ছিলাম। এই 5 মিনিটের রাস্তা, আসা যাওয়া করতাম। তো আমি ওই দিন ছিলাম নানুর বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করব, তখন ওই কবিরাজ নানুর বাসায় একজন কবিরাজের কাজের জন্য একজন আসছে। উনি হচ্ছেন, এই কবিরাজ নানুটা কি, আমি এটা একটু জানতে চাচ্ছি। কবিরাজ নানু হচ্ছে উত্তরাজ। আমার পরিচয় দরকার নেই, আমার কথা হচ্ছে যে আপনার এই দাদা দাদির সাথে এনার সম্পর্কটা কি? পাশাপাশি। আপনাকে কি এনার বাসাতেই পালক দিয়েছে? হ্যাঁ, প্রথমে এনার মেয়ের বাসায় পালক দিয়েছে। আচ্ছা। ওনার মেয়ের বাসায় পালক দেওয়ার পর ওনার মেয়েরা কক্সবাজার গেছে ঘুরতে। এই সুযোগে আমার ফুপু করছে কি, আমি এখানে বেড়াইতেছিলাম, বেড়ানোর মধ্যে ওনার বাসায় একজন মেহমানি আসছে। ওই মেহমান আমাকে পছন্দ করছে। কোন মেহমান? আপনার ফুপুর বাসায় আসছে না কবিরাজ নানুর বাসায় আসছে? নানুর বাসায়। নানুর বাসায় আসছে। হ্যাঁ, মেহমান আপনাকে পছন্দ করছে, কিন্তু আমাকে তো দেওয়া সম্ভব না। আমি ওনার মেয়ের বাসায় থাকি। তখন আমার ভাইকে দিয়ে দিল। আচ্ছা। আমার ভাই দুষ্টামি করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা। আপনার ছোটটা? আমার ছোটটা। আচ্ছা। তারপর তখন আমার ছোটটাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে মাঝখান থেকে কয়েকটা দিন চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ফুপুর সাথে আমার যে সুইটি আম্মা, যে আমার ভাইকে নিছে, তার সাথে পরিচয় ছিল। আমার ফুপু আমাকে আরেকবার বেড়ানোর কথা বলে আনছে। আচ্ছা। আইনা সুইটি আম্মার সাথে যোগাযোগ করে আমাকে চিটাগং পাঠিয়ে দিছে। চিটাগং থেকে একজন অফিসারের ড্রাইভার আসছে। আচ্ছা। ড্রাইভারের নাম হালিম। উনি আপনাকে নিয়ে গেছে? উনি আমাকে নিয়ে গেছে। আপনার বাবা তখন কোথায়? কারো কোনো খোঁজ খবর ছিল? আপনার বাবা এসে জাস্ট রেখে চলে গেছে। আসার কথা ছিল। আচ্ছা। আর আসে নাই। বাবা যে আসলো, এসে যে রেখে চলে গেল, বাবা আসছিল কোথা থেকে, মানে বাবা থাকতো কোথায়?
আমার ফুপুরা বলছে যে থাকতো খুলনা। খুলনা থেকে এসে আপনাকে এখানে রেখে গেছে, আপনাকে এবং আপনার ভাইকে? আমার ভাইকে। হ্যাঁ। আর খুলনায় ওনার যা যা আছে উনি তা সব বিক্রি টিক্রি করে চলে আসবে। আবার কেউ কেউ বলছে যে উনি আজমির শরীফ যাতায়াত করত। আজমির শরীফের খুব ভক্ত ছিল। আপনার বাবা? আমার বাবা। ওকে। আবার মানে আমি বুঝতেছি না এটা নিয়ে, আমি এত বছর কনফিউজড। যদি ওনাদেরকে আল্লাহ মিলাই দেয় তাহলে হয়তো বা সমাধান। আপনি চিটাগাং গেলেন, তারপরে কি হলো? ওখানে গেলাম, চিটাগাং গিয়ে যাওয়ার পর দেখি কি আমার ভাইটাকে খুব শাসন করে ওনারা, যেটা আর কি আমার সহ্য হয় না, খুব কষ্ট লাগে। তখন আমি বললাম কি যে আন্টি আপনারা যদি আমার ভাইকে রাখেন তাহলে আমি থাকবো না। এটা বলার কারণ আমার ভাইটাকে যদি পাঠায় দেয় তাহলে তো আমার ভাই টর্চারিং থেকে বেঁচে যাবে। আপনার ভাই এবং আপনারা দুজনে একই জায়গায় ছিলেন? মানে ওই ওনার বাসাতেই? ওনার বাসাতে। কি জন্য নিয়েছিল এই ছোট দুটো বাচ্চাকে ওনারা? ওই যে ওনার একটা ছেলে একটা মেয়ে ছিল, ওনাদেরকে দেখাশোনা করার জন্য। একটা ছেলে একটা মেয়েকে দেখাশোনা করার জন্য আরেকটা ছোট বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে লাগবে? নিয়ে গেছে আমাদেরকে। তো আমার অফিসার ছিলেন? অফিসার। আচ্ছা। অনেক বড় মাপের একজন অফিসার। ওকে। এখন ওনাদের সাথে আমার যোগাযোগ আছে। ওকে, তো ওনাদের ওখানে থাকতেন আপনারা? আমরা থাকতাম দুই ভাই বোন। তারপরে আপনার টার্গেট ছিল যে ভাইকে অন্তত এখান থেকে পাঠিয়ে দিবেন? এখান থেকে পাঠিয়ে দিব কারণ আমার ভাই যেন বাঁচে। তারপর আমার ভাইকে পাঠিয়ে দিলাম। আমি বলার কয়েকদিনের মধ্যে আমার ভাইকে পাঠিয়ে দিল। আর আমি ওইখানে থাইকে গেলাম। ওইখানে থাইকে গেলাম অনেকটা। ওইখান থেকে ওনারা বদলি হয়ে ঢাকা আসলো, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বদলি হয়ে সাভার, যশোর ক্যান্টনমেন্ট গেল। জি। ওইখান থেকে বদলি হয়ে সাভার ক্যান্টনমেন্ট আসলো। সাভার ক্যান্টনমেন্ট আসার পর আমার মানে এর মধ্যে আমার মনে আছে আমার দাদা ছোটবেলা আমাকে মুখস্থ করাইতো উত্তরা আজিম। এটা মুখস্থ রাখতে, যদি মুখস্থ না রাখি তাহলে আমি হারাই গেলে আমাকে কেউ খুঁজে পাবে না। এইজন্য আপনি এটা মুখস্থ করে ফেলছেন? এটা আমি মুখস্থ। বাবার নাম আব্দুল মালিক, এটা আমাকে মুখস্থ করাইছে। তারপরে চাচাদের নাম তেমন কিছু জানতাম না। ওইখানে আমি থাকার পর 2009 সালে 17ই রমজান মানে আমাকে একটু বড় হয়েছি, অনেক শাসন করতো, ভালোবাসত। সে এমনও হয়েছে যে ওনার প্লেটের খাবারটা আমাকে খাওয়াই দিছে। আবার কিছু কিছু ক্ষেত্রে শাসন করতো, যে শাসনগুলো এখন বুঝি ভালোর জন্য করতো। সিচুয়েশন দরকার নাই আমাদের, ঘটনাক্রমে আপনি আমাকে বলেন আপনার এই ঘটনা এখন পর্যন্ত শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি হারান নাই। কিভাবে হারালেন আপনি? আসলে হারানোর জায়গাটা যদি একটু আসেন, যে কোথা থেকে কিভাবে হারাই গেলেন? পরে আমি করলাম কি ওইখান থেকে পালায়ে চলে আসছি ক্যান্টনমেন্টের ভিতর থেকে। পালালেন কেন? পালালাম আমি আমার দাদা দাদি বাবা মাকে খুঁজতে চাই। আচ্ছা, যশোর থেকে পালালেন আপনি? তাহলে সাভার ক্যান্টনমেন্ট। সাভার ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে আপনি উত্তরাতে চলে আসলেন? উত্তরাতে চলে আসলাম। পালানোর একটা কারণ আছে মাঝখান থেকে। আমি যখন যশোর ছিলাম তখন আমার দাদা ফোন দিছিল। আমার একটা পুরানো নাম্বার, এখনো খোলা ওইটা, ওই নাম্বারে ফোন দিয়ে বলছে যে আমি তো বেশি দিন বাঁচবো না, আমার অবস্থা খুব খারাপ, যে কোনো সময় মারা যেতে পারি, তুই এসে একটু দেখা যা। এই কথা বলার পর আম্মা আর আমার সাথে যোগাযোগ করতে দেয়নি। তো পালালেন আপনি? পালায় কোথায় আসছেন? পালায় উত্তর আজিম। আচ্ছা, আসার পরে? আসার পর দেখি এখানে কেউ নাই। কেউ নাই বলতে কেউই নাই। আমি রাস্তার পাশে বসে কান্না করতেছি। ওইখানকার এক চার দোকানদার, দুই ভাই, কালাম কায়ুম, এই দুই ভাই আমাকে দেখে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমার দাদা আবার ওইখানকার জমির দালালি করত। আসল নাম মকদম ঢালি, কিন্তু ডাক নাম শাহজাহান। আপনার দাদার? আমার দাদার নাম। তো দাদার কথা যখন জিজ্ঞেস করছে উনি চিনতে পারছে। চিনতে পারার পর বলতেছে তুমি কার মেয়ে? আমি মালিকের মেয়ে। বলে মালিক ভাই তো তখন 2009 সাল, মালিক ভাই তো আসে নাই, বা মালিক ভাইয়ের কোনো খবর জানি না, কিন্তু তোমার দাদা দাদি তো আছে, তোমার দাদা মারা গেছে, চাচা মারা গেছে, দাদি আছে, ফুপু আছে, চাচা আরেকজন আছে, কিন্তু ওরা কই থাকে আমরা জানি না। আমি কাকা এখন আমি কই যাব? আমি যেখান থেকে পালায় আসছি ওখানে ফেরত গেলে আমার মাইরেই ফেলবে। কথা বলার পরে কাকা করলো কি, ডাকে মুখে ডাকে একজন চাচি, মোটামুটি বড় লোক, ওই চাচির বাসায় আমাকে দিল। চাচির বাসায় প্রায় 3 মাসের মতো আমি ছিলাম। 3 মাস থাকার পরে ওই কাকাই খোঁজ লাগায় আমার দাদি আসছে একদিন উত্তরা। আসার পর দাদির সাথে আমার কথা বলাই দিছে ওনার চাচির নাম্বার দিয়ে। এখন ওনার ওই চাচি ছাড়তেছে না আমাকে।
ছাড়তেছে না। একদিন ওনার মেয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি আমাকে রাগ করে ঘর থেকে বের করে দিছে। ওই যে কালাম কাকা কায়ুম কাকার যে চাচি, বের করে দেওয়ার পর আমি দৌড়াইতে দৌড়াইতে কালাম কাকা কায়ুম কাকার দোকানে আসছি। আসার পরে সে আমার দাদির নাম্বার রাইখা দিছে, দাদিরে ফোন দিয়ে আনছে। ফোন দিয়ে আনার পরে আমার দাদি আইসা আমাকে নিয়ে গেল চাচার বাসায়, দাদির কাছে। সবার সাথে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম আমার মা বাবা। তখন বলল যে যেখানে আমি আগে জিজ্ঞেস করছি আমরা যেখানে ছিলাম ওইখান থেকে উঠাই দিছে কেন। ওইটা মালিকানা জায়গা ছিল, মালিকানা জায়গায় মালিক চলে আসছে, আমাদেরকে উঠাই দিছে। উঠাই দেওয়ার কিছুদিন পর আমার দাদা মারা গেছে। আমার দাদা মারা গেছে সম্ভবত 6 সালে, 5-6 সালে, 6 সালেই মারা গেছে শুনছি। তখন আমি বললাম যে আমার যে চাচা আমাদের বাড়ি চিনে, কারণ ছোটবেলা চাচা বলতো তোর আব্বু না আসলে আমি যাই খুঁজা নিয়ে আসবো, তোর আব্বু না আসলে আমি যাই খুঁজা নিয়ে আসবো। তখন এই চাচা করলো কি, আমি জিজ্ঞেস করছি চাচার কথা, বলে ওনার নাম হামেদ, আমার সেজো মেজো চাচা, সে মারা গেছে। সে নাকি মারা যাওয়ার আগে বলছে যদি আমাকে কেউ 10,000 টাকা দিত আমি খরচ করে ওর বাবার খুঁজে নিয়ে আসতাম। অনেক অসুস্থ ছিল। তখন আমি বলতেছি যে কারো কাছে কি 10,000 টাকাও ছিল না? আমাদের ফ্যামিলিটা এমনি খুব গরিব, কারো কাছে কি 10,000 টাকাও ছিল না? পরে বলতেছে কে কার জন্য খরচ করবে, আর আমরা তো ভাবছি তোরে আর পাবোই না। আয়শা, তখন আমি শুনি আমার যে ছোট ভাইটা সে বর্ডার দিয়ে, যশোরের বর্ডার দিয়ে পার হয়ে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে। কে বলছে আপনাকে এটা? আমি যখন আসছি 2009 সালে। আপনাকে এটা কে বলছে? এটা বলছে ওই যে আমার দাদিরা। কিভাবে বর্ডার, যখন বর্ডার দিয়ে পালা যাচ্ছে তখন আপনার দাদিরা ওখানে দাঁড়ায় ছিল? না না না, তাহলে ওইখানকার যেই পুলিশরা ওরা ধইরা শিশু সংশোধন কারাগারে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমার ভাই বলল কি, আমার ভাইকে ঠিকানা জিজ্ঞেস করছে, আমার ভাই ঠিকানা বলতে পারছে। আপনার ভাইকে নিয়ে আসছিল ওখান থেকে? হ্যাঁ। নিয়ে এসে কোথায় রাখছে? নিয়ে এসে আমার চাচা চাচির কাছে রাখছে। পাইছেন ভাইকে? হ্যাঁ, ভাইকে পাই। ভাই কোথায় এখন? ভাই বর্তমানে আমার থেকে দূরে আছে। পরিচয় যোগাযোগ আছে? পরিচয় যোগাযোগ। ওকে নিয়ে আসেন না কেন আজকে এখানে? ও ওর বাপকে চায় না? বাবা মা কাউকেই চায় না। হি ইজ ভেরি ওয়াইজ ওয়ান, হি ইজ ভেরি ওয়াইজ ওয়ান। সরি, আই এম গেটিং ইমোশনাল, অনেকে আমাকে মাইন্ড করবে কথাটা শুনে। আপনার চেয়ে ছোট না? আমার থেকে ছোট, কিন্তু আপনার থেকে অনেক জ্ঞানী। কিছু মনে করেন, আপনি বাবা মাকে চান কেন? আমার মনে হয় কি যে তাদের কোন যুক্তিতে দাঁড়াবে আপনার সঙ্গে, আপনি আমাকে শুধু একটু বলেন। আমার মনে হয় তাদের কোনো দুর্ঘটনা ঘটছিল, এই জন্য তারা আসতে পারে না। আপনার এই পজিটিভিটিটাকে আমি স্যালুট জানাই। বাবা মায়ের প্রতি এই যে চিন্তাটা আপনার, এটার প্রতি আমার সম্মান আছে। কিন্তু দেখেন, আপনি যে এই যে বিভিন্ন ঘাটে 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 ঘুরে বেড়াচ্ছেন জলে ভাসা পদ্মের মতো, হ্যাঁ, কিন্তু এই যে আপনার বাবা, সে তো ছোট মানুষ না, সে তো তার বাপ মা কই থাকে সেটা জানে। সে জীবন দশায় একবারের সুযোগ পাইল না খোঁজ নেওয়ার। মা বুঝলাম যে ঠিক আছে, মার একটা বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, বা মার সমস্যা ছিল, বাপের জিম্মাতে আছে, সুতরাং মা হয়তো খোঁজ খবর রাখেনি, সেটাও বুঝলাম আমি। আমার মনে হয় আমার বাবা আসছিল, কিন্তু আমার দাদা দাদি যেখানে থাকতো ওইখান থেকে অনেকটা দূরে বাসা নিছে, যেটা নেওয়া সম্ভব না। আর আমি আসার পরে, এটা কোনো লজিকই না। আপনি যদি বাপের প্রতি আপনার অনেক ভালোবাসা আছে, সেটা আপনার কথা হচ্ছে, আপনি প্রথমত কথা হচ্ছে আপনি হারান নাই। আপনার যে কেস, তাতে আপনি হারান নাই। আপনি আসলে কখনোই হারাননি, কারণ আপনি যে গল্পের যে জায়গাটায় যে বয়সে আছেন সেখান থেকে আর হারানোই সম্ভব না। আমি কি ভুল বলছি আপনাকে? আপনি আশ্রয় খুঁজে বেরিয়েছেন, কখনো দাদার কাছে, কখনো চাচার কাছে, কখনো পরিচিত জনের কাছে, কিন্তু আপনি সার্কেলটা আপনি জানেন। শুধু একটা জায়গায় আপনার বিরাট মিসিং হয়ে যাচ্ছে, সেটা হলো যে বাবা আপনাকে প্রথম পর্যায়ে যখন রাখলো নিজের কাছে, মা তো চলে গেছে, ওখান থেকে বাবা আসলে কোথা থেকে আসছিল, যেটা আপনার দাদা জানে না, দাদি জানে না, চাচারা জানে না, যেটা আমার কাছে খুব মিস্ট্রি লাগতেছে। এটা হয় নাকি? আচ্ছা, ধরে নিলাম হয়, অবশ্যই হয়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে বাবা কি একবারও আসবে না আমার মেয়েটা কোথায় আছে? আপনি তো পরিবারের বড় সন্তান না? আমার বড় ভাই আছে মার কাছে। আচ্ছা, তো একটাই মাত্র মেয়ে আপনি? জি। তো একবারের জন্য আসবে না আমার মেয়েটা কোথায় আছে খোঁজ নেওয়ার জন্য? অভিমান হয় না কখনো বাপের প্রতি? খুব অভিমান হয়, খুব। তাহলে কেন? কিন্তু আমি যখন মা হইছি না, যেদিন আমার ছেলেটা দুনিয়াতে আসছে, সেদিন মনে হয়েছে যে আমার বাবা মনে হয় বা আমার মা মনে হয় আমার সন্তান জন্ম দিতে যতটুকু কষ্ট হয়েছে, আমার মারও আবার আমারে জন্ম দিতে ঠিক ততটুকুই কষ্ট হয়েছে।
আর আমার মনে হয় আমার মা যদি আমার দাদা বাড়ি চিনতো তাহলে আমার মা চলে আসতো। দুঃখজনক। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রত্যেকটা ভিডিওতে একটা কথা, ইনক্লুডিং মি, আমি সহ সবাই মিলে দোয়ার করি আল্লাহর কাছে যে পৃথিবীতে যদি কোনো সন্তান আল্লাহ দেয় আমাদেরকে আমানত হিসেবে, তাহলে সেই সন্তানকে বড় করার, সুন্দরভাবে বড় করার সামর্থ্য যেন আল্লাহ দেয় আমাদেরকে। মানে এর চেয়ে বড় দুঃখের কোনো কিছুই হতে পারে না যে নিজের সন্তানের কাছে দাঁড়িয়ে নিজের এই ভুলগুলো চোখের সামনে দেখা, তাই না? আমি জানি না আপনার এই ভিডিওটা আসলে আমার যে আপন ঠিকানার যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলে আসলে এটা প্রচারযোগ্য না। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনার তো পরিচয় আছে, আপনি পরিচয়হীন না। এখানে প্রথম কথা হচ্ছে এটা, আপনার শিকড় আছে। আপনি বর্তমানে এই যে যাদের ছবি দিয়েছেন এরা তো সবাই বেঁচে আছে না? সবাই বেঁচে আছে তো আপনার পরিচয় আছে ভাইয়া, সবাই বেঁচে আছে, সবাই ঠিক আছে, কিন্তু মা বাবা ছাড়া কারো কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনি মা কোথায় আছে সেটা জানেন না, বাবা কোথায় আছে সেটা জানেন না। সো আপনি আসলে আপনার এই মায়ের দিক থেকে তো কেউ নাই, কিন্তু বাবার দিককার মোটামুটি আত্মীয় স্বজন যারা তাদেরকে খুঁজে বের করতে পারছেন। এটা কার ছবি? এটা আমার ফুপার আর ফুপুর। নট ইম্পর্টেন্ট। এটা আমার চাচার চাচির। এটা কিসের ছবি? এটা আমার বাবা আমার যখন চলে যায় তার আগে আমার ছোট ফুপুকে একটা শাল দিছিল। এই শালটার ছবি নিয়ে আসছি আমি। এটা কি? এটা আমার দাদি। দাদির সাথে কি এটা? এটা আমার ফুপু, ছোট ফুপু। এটা আমার চাচা। এটা আমার ভাই, আপন ভাই। ও কি করে এখন? ও এখন রড মিস্ত্রি, রডের সাথে হেল্পারি কাজ করে। ও কি বিয়ে শাদী করছে? না। ও বাবা মায়ের জন্য আফসোস করে না? ও যখন রেখে গেছে তখন ওর বয়স কত? ওর বয়স সম্ভবত 3 বছর বা 4 বছর। ও কাউকে পরবর্তীতে বাবা মা ডাকছে? না, কাউকে না। আমি যেমন একজনকে আম্মা ডাকছি, ও কাউকেই ডাকে নাই। আপনি যে ঠিকানাটা এখানে বলবেন, আপনার বাবার ঠিকানাটা তো ইম্পর্টেন্ট। এখানে বাবা কোথায় থাকতো? বাবার ঠিকানা থাকতো খুলনা, আর তো কিছু জানেন না। তাহলে আপনার ঠিকানা দিয়ে কি হবে? আপনাকে দেখলেই তো আপনার বাবা চেনার কথা। জি। এইসব পড়ে তোমার কোনো লাভই নাই। তারপরেও আমি বলছি, ও লিখে নিয়ে আসছে, দেখেন ঘটনার ডায়াগ্রামটা একদম উল্টে গেছে। এই যাদের কথা আপনি বলেছেন এখানে, তাদের সবার সাথে আপনার সম্পর্ক আছে না? তাদের কোথায় আছে, কিভাবে আছে, আপনি সব জানেন। তো এইটা বলে তো বাবাকে খুঁজে তো লাভ নাই। আমাদের এখানে কি হয়? আমাদের এখানে উল্টা হয় যে যাদের কথা বলতেছি তাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু আপনার সবার সাথে আছে। আপনার মূলত বাবাকে খুঁজতে আসছেন। আপনি বাবাকে খুঁজতে আসছি, মাকে। যে কোনো একজন হইলেও হবে। যে কোনো একজন হলে কিভাবে হবে? একজনকে তো দেখা মরতে পারবো। আমি তো যখন নামাজ পড়ি মোনাজাতে বলতে পারি না তারা জীবিত আছে না মারা গেছে। আমার মোনাজাতটা এমন হয়, যদি তারা জীবিত থাকে ভালো থাকুক, যদি মারা যেয়ে থাকে বেহেশতে নসিব করুক আল্লাহ। মোনাজাতের হাতটা যেন আমি সঠিকভাবে একটাই বলতে পারি, এই জন্য আমার চাওয়া। তাদের কাছে যায়া আমার পাওয়ার কিছু বা তাদের কাছ থেকে কিছু নেওয়ার আমার নাই। ওনার নাম সীমা আক্তার, ওনার বাবার নাম আব্দুল মালেক, ওনার মায়ের নাম, জন্মদাতা মায়ের নাম পারুল। বাবা যখন আমাদেরকে রেখে চলে যায় তখন আমার বয়স 7 এবং ছোট ভাই সাত্তারের বয়স ছিল 4। আমার মায়ের নাম পারুল। বাবা যখন রেখে চলে যান তখন সৎ মাস ছিল, সৎ মায়ের নাম হলো আমিনা। বড় ভাই রুবেল আমার আপন মায়ের সঙ্গে ছিল। ওই বছর প্লাস্টিকের 10 টাকার নোট বের হয়েছিল, সম্ভবত তা 2002 বা 2003 সালের ঘটনা। বাবা চলে যাওয়ার কিছুদিন আগে অজ্ঞাত কারণে মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। মা বড় ভাই রুবেলকে সঙ্গে নিয়ে যান। শুনেছি আমার মায়ের ধর্ম ভিন্ন ছিল, কিন্তু পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন। আমার নানা এই বিয়ে মেনে নিতে পারেনি, হয়তো এর জের ধরে আমার মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। আমার বাবা আমার দাদার বাসায় বেড়াতে এসে আমাকে এবং আমার ভাই সাত্তারকে রেখে যায়। আপনার ভাইয়ের নাম সাত্তার? এবং বলে যায় কিছুদিন পরে বাবা একবারে চলে আসবেন। দাদার বসবাস ছিল উত্তরা আজিমপুর, কত নম্বর সেক্টরে বলছি না আমরা। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। তিনি মখদম ঢালি নামে পরিচিত ছিলেন। আপনারা এগুলো খুঁজতে যাবেন না প্লিজ। এখানে মাথায় রাখবেন যে এগুলো সবই ওর কানেক্টেড। ও খুঁজতেছে ওর বাবাকে। আমরা এই কথাগুলো বলতেছি, যদি ওর বাবার চোখে ভিডিওটা পড়ে তাহলে বুঝতে পারবে যে এটাই তার মেয়ে, যে মেয়েকে সে এই উত্তরাতে রেখে গিয়েছিল। কত বছর বয়সে? 6-7 এরকম। তার মানে 20 বছর আগে রেখে গিয়েছিল। কিছুদিন পর দাদা আজিমপুর থেকে চলে আসেন। 4 নম্বর সেক্টরে জমি অধিগ্রহণের কাজ চলছিল। বাবা যেখানেই থাকতেন সবাই তাকে রাজু মাস্তান বলে ডাকতো।
হ্যাঁ, এটা আমাকে আমার ফুপু বলছে যে হয়তোবা রাজু মাস্তান বলে ডাকতো বাবাকে? বাবাকে, কারণ আমার বাবার যাতায়াত আজমির শরীফের দিকেও ছিল। মাস্তান তো আমরা জানি যে এটা হচ্ছে অন্য জাতীয় শব্দ, যারা খারাপ কাজ করে তাদেরকে মাস্তান বলে। বলে, কিন্তু আমি লিখে আনছি, আমার যা যা মনে ছিল বা তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি আমি লিখে নিয়ে আসছি। মানে আপনার বাবা কি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা, আপনি কি ফাইন্ড আউট করছেন? আমি ফাইন্ড আউট করে পাইছি এরকম কোনো কাজের সাথে সে যুক্ত ছিল না, বা ফ্যামিলির কারো কাছ থেকে এটা পাই নাই। তো মাস্তান কেন বলবে তাকে তাহলে? আপনি কখনো কোয়ারি করেন নাই? এটা তো কোয়ারি করা উচিত ছিল আপনার। ভাইয়া মানে এই পর্যন্ত খোঁজাখুঁজি করছি অনেক, আর আমি জীবনের সুযোগটাই খুব কম পাইছি, বা আমার দাদা দাদিকে পাওয়ার কয়েকদিন পর। না, কিন্তু এখানে কথা আছে, আপনার বাবা যেহেতু মিসিং মানে কি নাই, এত বছর ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে নাই, আবার এখানে নাম পাওয়া যাচ্ছে রাজু মাস্তান, তাহলে আমরা কি করব এখানে? আমাদের জায়গা থেকে তো প্রশ্ন চলেই আসছে এই কারণে সে মিসিং কিনা, মানে আপনার জায়গা থেকে এই ধরনের প্রশ্ন আসার স্বাভাবিক কিনা। আবার সেই বাবাকে আপনি খুঁজে বের করতেছেন, ধরেন এই দেখা গেল যে এমন কোনো কেসে ফেসে আছে, যদি রাজু মাস্তান নামেই তাকে ডেকে থাকে, আমি সব কথার আগে যদি লাগাচ্ছি, হ্যাঁ, দেখা গেল কোনো কেস হয়ে আছে তার নামে, সে পলাতক, এরকম তো হতে পারে। এখানে কোটি কোটি মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, হ্যাঁ, ভীতি বিপরীত হয়ে যেতে পারে। কিন্তু আমি কি বুঝতে পারছি? একজনের মুখ থেকে শুনছি, হ্যাঁ, সবার মুখ থেকে না এই নামটা। বাবা কি করতো আপনার? আমার বাবা একবার শুনছি যে চামড়া, গরুর চামড়া আছে না, চামড়ার যে পরিষ্কার করে ওইখানে কাজ করতো। আচ্ছা, এইটুকুই শুনছি, বাকিটা আর শুনি নাই। রাজু মাস্তান। আবার দেখেন জমি অধিগ্রহণের ব্যাপার স্যাপার আসতেছে। আজিমপুর থেকে চলে আসার কারণ ছিল 4 নম্বর সেক্টরে জমি অধিগ্রহণের কাজ চলছিল, সেখানে সবাইকে পূর্ব পাশে স্থানান্তরিত করা হয়। দাদা এয়ারপোর্টের পাশে বাউনিয়া এলাকায় চলে যান। এরপর থেকে বাবা মায়ের আর দেখা পায়নি। এর কিছুদিন পর বড় ফুপু আমাকে এবং আমার ভাই সাত্তারকে 10,000 টাকার বিনিময়ে একজনের কাছে দিয়ে দেয়, তার নাম সুইটি। তার বাসা থেকে কিছুদিন পর আমার ভাইকে বের করে। এই যে ঘটনাগুলো, এরপর এইটুক যে লেখছে, মানে আমি পরে মানে লিখে ফেলছে দেখে আমি যেটা বলছি এটাই সত্য না, ঠিক আছে, কিন্তু এই যে আপনি বড় করে বোল্ড করে লিখে নিয়ে এসছেন, বাবা যেখানেই থাকতেন সবাই তাকে রাজু মাস্তান বলে ডাকতো, এই নাম তিনি নিজেই দিয়েছেন, এটাও লিখেছেন নিজে নিজে এটা নিজে। আমি একজনের কাছ থেকে শুনছি, আমাদের ফ্যামিলির মধ্যে অনেকগুলা মানুষ, তার মধ্যে একজনের কাছে শুনছি, তো আমি মনে করছি যে এটাও হয়তোবা মানে বের করার একটা সহজ উপায় হইতে পারে। আমি আপনার সাথে একমত, কিন্তু এই পরিচয়টা সেক্ষেত্রে তার জন্য হিতে বিপরীত হবে কিনা। এখন এই রাজু মাস্তান যে শব্দটা আমি ব্যবহার করেছি, আপনার বাবা যদি আসে, আপনার বাবা তো এখানে আসবেন না নিশ্চয়ই আপনাকে খোঁজার জন্য। বোঝেন, আপনি পুরো পয়েন্টটা বোঝেন, আপনার বাবা এখানে আসবেন, আপনার বাবা ওখানেই যাবে, কারণ আপনার বাবা জানে আপনাকে কোথায় রেখে আসছে। সেক্ষেত্রে গেট টুগেদার হবে না এই ভিডিওর। না, ওইখানে তো কেউ নাই। যেখানেই যাক না কেন, আর যাবে তো ওখানে গেলে, ওখানে গিয়ে 10-15 জন মানুষকে জিজ্ঞেস করলে বের করতে পারবে যে আমি গেছি, কয়েকদিন আগেও গেছি, আগে যে কালাম কায়ুম আমাকে দিছে ফেরত, তারাও এখন নাই, কেউ এখন ওই সোসাইটিতে ঢুকতে পারে না। বাড়তি কোনো মানুষ ঢুকতে গেলে জিজ্ঞাসাবাদ করে, গেট লাগানো থাকে। তারপরে যেই মানে আগে আমি আরো 2009 সালের কথা বলতেছি, আমি যখন আসছি ফেরত, তখন যা এরকম ছিল, এখন ওর চেয়েও চেঞ্জ, ওর থেকেও পরিবর্তন হয়ে গেছে। আর কালাম কায়ুম শুধু এই মানুষটাই আমারে খুঁজে দিছে, সম্ভব ছিল, এখন এরাও নাই। এই জন্য কত সালের গল্প এটা আপনি বলতেছেন যে রাজু মাস্তান নামে ডাকতো ওনাকে? এটা মানে এটা ভুলও হইতে পারে। হ্যাঁ, কত সালের গল্প এটা? আজ থেকে কত বছর আগের? এই কথাটা শুনছি আমি বেশি না, 3-4 বছর আগে, এত বছর শুনি নাই। আচ্ছা, 3-4 বছর আগে ফ্যামিলির সবাই একসাথে একটা মিলাদে গেছি, মানে আমার চাচার বাসায় মিলাদ, গোষ্ঠীর সবাই আসছে। আসার পরে অনেক দূরে দূরে থাকে সবাই, আসার পরে তখন বলতেছে, আমি একজনের মুখ থেকে শুনছি, শুনে সবাইকে জিজ্ঞেস করছি, বলছে কি জানি, আমরা তো জানি না, ছোট মামা যে এরকম নামের তা জানি না। তারপর আমি এটা লিখে নিয়ে আসছি, যদি আমি যেহেতু শুনছি, হইলেও হইতে পারে, ভুলও হইতে পারে। আপনার এই কেসটা নিয়ে আমরা কাজ করব না। কেন করব না আমি আপনাকে বোঝাই। কারণ আপনি সরল মনে এগুলো লিখে নিয়ে আসছেন, সব ঠিক আছে, কিন্তু এটা আপনার হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া তাহলে এই নামটা কেটে দেন। না, নামটা কেটে দিয়ে লাভ হবে না, কারণ তাকে যখন আমরা এই মিডিয়ার সামনে যখন নিয়ে আসবো, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখবে, সে কোথা থেকে বের হলো, কোথায় তার ঠিকানা, সব আমরা ফ্ল্যাশ করব। বোঝার চেষ্টা করেন ভাইয়া, একটা কথা, আমার কথা বোঝার চেষ্টা করেন আগে। আমরা নিয়মের বাইরে গিয়ে একজনের জন্য কোনো কিছু করবো না, প্লিজ আগে বোঝার চেষ্টা করেন। যখন আপডেট ভিডিও হবে, এটার একটা হচ্ছে যে আপনি যদি আপডেট ভিডিও করতে চান,
তাহলে ডেফিনেটলি অন্য সবার জন্য যে নিয়ম আপনার জন্য সেই নিয়ম প্রযোজ্য। আপনি যখন আপডেট ভিডিও করবেন এটার, তখন ডেফিনেটলি আপনার বাবা কোথা থেকে আসছে, কোথা তার পরিচয়, এটা ফ্ল্যাশ আউট হবে, আপনারটাও হবে, শেষ করি আপনারটাও ফ্ল্যাশ আউট হবে। তার পরবর্তীতে যে জটিলতাগুলো তৈরি হবে সেগুলো ফেস করবে কে? আপনি করবেন? ভাইয়া আমি একটা কথা হ্যাঁ, বলেন বলেন। এই রাজু মাস্টার নামটা এমন আছে যে কথাটা আমাকে এমনিও বলছে, মানে এটা আমি হয়তোবা সরল মনে লিখে আপনি বললে সরল মনে লিখে নিয়ে আসছেন, খুব ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটাই সত্যি হয়ে থাকে তখন কি হবে? বলতে পারি না। প্রথম কথা হচ্ছে, এটা যদি সত্যি হয়ে থাকে, আর ধরেন ওনার নামে 3টা কেস আছে, আল্লাহ না করুক, এবং উনি পলাতক হতে পারে, আপনার জ্ঞাতি গোষ্ঠী পরিচয় কেউ আপনাকে সেজন্য পরিচয় দেয় নাই, বাবা কোথায় আছে হয়তো জানতে বলেও নাই, এরপরে উনি আপডেট ভিডিওর জন্য এখানে আসলেন। প্রথমত উনি আসবেন না, কারণ উনি যদি এরকম কাজ করে থাকেন, আমার জ্ঞান তো যেটা বলে, উনি মিডিয়াকে জীবনেও ফেস করবেন না। অথবা যদি করেনও, আপনাদের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ, আপনি তো প্রথমত বাবাকে দেখলে চিনবেন না, চিনবেন। সো ঠিক আছে, যদি করেনও, তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি? আমরা তো ডেফিনেটলি আমরা ফ্ল্যাশ আউট করবো ওনার পরিচয়, উনি কোথায় থাকেন না কি থাকেন। মিথ্যার কোনো আশ্রয়ের তো কোনো সুযোগ নাই। আমার মা যদি দেখে, মা যদি আসে, শুধু যে বাবার জন্য কাজ করতেছি তা না, মার জন্য। এখানে দুটো বিষয় প্রিয় দর্শক এবং শ্রোতা, দিস ইজ ভেরি সেনসিটিভ ভিডিও। আমি যে বললাম না ভিডিওটা আমি প্রচার করব না, এখানেই আমি একটু করে এরকম ভিডিও আমি রেখে দিতাম, এরকম কেস আমার ক্ষেত্রে আছে। আমি আল্লাহর নাম নিয়ে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমি একটা ভিডিও করে রেখেছি, আপডেট ভিডিও, এবং এই ভিডিওটা আমি প্রচার করিনি, এবং এই ভিডিওটা আমি প্রচার করব না। কেন করব না সেটার পিছনে কারণ আছে। আমি অপেক্ষায় আছি, কারণ যাকে নিয়ে আপডেট ভিডিও করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আমরা খুঁজে পেয়েছি তার পরিবারকে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা যদি প্রচার করতাম, তার এবং তার পরিবারের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে একটা মারাত্মক রকমের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তো। আমরা সেই জায়গা থেকে ভিডিওটা মানে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখতে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি মনে করেছি যে এতে করে যাকে নিয়ে ভিডিও বা যে পরিবারকে নিয়ে ভিডিও, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সে কারণে আমি ভিডিওটা পজ দিয়ে রেখেছি। আমি অপেক্ষায় আছি। এই ভিডিওটা প্রচার করতে হয়তো আমাকে আরো 10 বছর ওয়েট করতে হবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয়, আমি 10 বছর ওয়েট করেই প্রচার করবো সেটা, নইলে আমি কোনোদিনও প্রচার করবো না। এটা এমন একটা ভিডিও, এরকম 2-1টা ভিডিও আমার কাছে আমার কর্মদর্শায় অনেক আছে। মানে আমি রেডিও লাইফে করেছি, আজকের এই ভিডিওটা আমি এরকম রেকর্ড করে পজ দিয়ে দিতাম, আমি হয়তো কখনোই প্রচার করতাম না। কিন্তু লাস্টের এই কথাটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা ও তোর মাকে খুঁজতে আসছে, ও তোর বাবাকে খুঁজতে আসছে। ওর বাবার পরিচয় অন্যরকম হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ও বাবাকে ভালো করতে পারে, মন্দ করতে পারে, সেটা ওর বাবার আইডেন্টিটি, কিন্তু ও তোর বাবাই। ওর মাকে খুঁজতে আসছে, ওর মা ওকে সাপোর্ট দিতে পারে না, যেটাই হোক না কেন, ওর তো অধিকার আছে ওর মায়ের কাছে যাওয়ার, ওর তো অধিকার আছে মাকে এক নজর দেখার। তো এই ভিডিওটা দেখে ওর বাবা যদি ওর সামনে ফেস টু ফেস হতে চায়, এমনও তো হতে পারে রাজু মাস্তান যে শব্দটা ব্যবহার করেছে এটাও সত্য, এটা তো শক করে বলেছে, এটা হয়তো বন্ধু বান্ধবরা হয়তো বা আমরা যেটা চিন্তা করছি নেগেটিভলি সেরকম কিছু নাও তো হতে পারে। তো আমি এই পজিটিভ থিঙ্কিং থেকেই ভিডিওটা প্রচার করছি। বাট এই অ্যাঙ্গেলের ভিডিও সাধারণত আমরা কখনো প্রচার করিনি। কেন করিনি জানেন? কারণটা একটাই, সেটা হলো যে আপনার সবকিছু আছে, আপনার পরিচয় আছে, সবকিছু আছে, কিন্তু আপনি বাবা খুঁজে পাচ্ছেন না, আপনি মা খুঁজে পাচ্ছেন না। অদ্ভুত একটা অ্যাঙ্গেল। ভাইয়া আমার জীবন থেকে আমি বলবো, পৃথিবীতে যার মা বাবা নাই, তার দুনিয়ার সব কেন, তারে জান্নাত এনে দিলেও মনে হয় কোনো লাভ নাই। কারণ চাচা চাচি সবাই লাথি উষ্টা দিছে, খুব কষ্ট করে বড় হয়েছি। পড়াশোনা করছেন? পড়ালেখা করতে পারি নাই, কিন্তু বাংলা রিডিং পড়তে পারি। ঠিক আছে সীমা, আমরা আপনার ভিডিওটা ছাড়বো নিশ্চয়ই। আমরা জানি না কি হবে, বাট যদি ভালো কিছু হয়, আপনার বাবা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, নিঃসন্দেহে আমরা আপনার বাবার সাথে দেখা সাক্ষাৎ করিয়ে দেব। এবং ইনশাআল্লাহ আমরা সবসময় চিন্তা করি আমাদের এই ভিডিওর পার্সপেক্টিভ থেকে যদি কারোর উপরে কোনো সামাজিকভাবে কোনো ঋণাত্মক কোনো কিছু নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। তো আপনি এটাকে একটা ক্লু হিসেবে নিয়ে এসছেন, আমরা সেই হিসেবেই প্রচার করলাম, বাকিটুকু তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা প্রচার করুন, আপনারা শেয়ার করুন, দেখুন, মনে রাখবেন বাবা তো বাবাই, মা তো মাই। হ্যাঁ, যতটুকু মনে আছে, আমার বাবা 2 বিয়ে করেছে, এটা আপনার মনে আছে? এটা আমার মনে আছে। আচ্ছা, দ্বিতীয় মাকে যখন ঘরে নিয়ে আসে সেই সময় আপনি দেখেছেন নাকি আপনার জন্মের পরে? আমি দেখেছি। আমার ছোট একটা ভাইও আছে। আচ্ছা আচ্ছা। আমার
বাবা যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার ভাইটার বয়স সম্ভবত 2 বছর বা 1.5 বছর। মানে আপনার মায়ের পেটের? মায়ের পেটের। ওকে। আমরা 3 ভাই বোন। ওকে ওকে। আমার বড় ভাইয়ের নাম সম্ভবত রুবেল। আচ্ছা। আমার বড় ভাই আমার মার কাছে আছে। মানে আপনার মা আপনাদের সঙ্গে থাকতো না? আমাদের সঙ্গে থাকতো না। আমার মা সম্ভবত অন্য ধর্মের। আচ্ছা আচ্ছা। ওকে অন্য ধর্মের। আমার মার সাথে কোনোদিন আমার দাদা দাদির পরিচয় হয়নি। ওকে। আমার বাবা, আমার নানি বাড়ি শুনছি আমি খুলনা, আমার ছোট ফুপুর কাছে শুনছি। ওকে। আমার বাবা সম্ভবত খুলনা থেকে ট্রেনে করে আসছে, আমার এটা মনে আছে। ওকে, এখানে একটু মাফ করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার দিকে ক্যামেরা আসলে আপনারা হয়তো বা খেয়াল করবেন যে আমি হয়তো অন্য একটা কাজ করতেছি। দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু, আমি অন্য একটা কাজ করতেছি। এটা আমি আসলে কাজের চাপে আছি, আপনাদেরকে বোঝানোর জন্য না। আমি যখন ওনার ভিডিওটা নিচ্ছি, আজকে তারিখ হচ্ছে 30শে মার্চ। হ্যাঁ, 30শে মার্চ, আজকে বুধবার, রাত 8:09। এই মুহূর্তে আমি তাহমিনার 166তম ভিডিও আপলোড করছি ফেসবুকে। সো আমি আপলোডও করছি, প্লাস ওনার রেকর্ডও শুনছি আমি। এটা ছাড়া এই মুহূর্তে উপায় নেই, কারণ এটা 8টা 9 মানে হচ্ছে এটা প্রসেস করতে করতে আরো সময় লাগবে। সো আমি ওনার পুরো গল্পটা কমপ্লিট করে যদি আমি এটা করতে যাই, তাহলে হয়তো আজকে ভিডিওটা পাবলিশই করা হবে না। সো একসাথে আমার দুটো কাজ করতে হচ্ছে, যে কারণে আমার ক্যামেরা বা আমার একটু কিবোর্ডের শব্দ আপনাদের একটু কানে যাবে, এটা একটু কনসিডার করতে হবে। জি বলেন। তারপর পরে আমার বাবার সাথে আমার সৎ মা, আমার ছোট ভাই, আমি। বাবা কি করতো আপনার? আমার বাবা কি করতো আমি সঠিক জানি না। তার মানে আপনার এই যে ছোট ভাইটা ছিল, এটা কি আপনার বাবার ঘরের ছিল নাকি উনি না, আমার বাবার ঘরে। বাবার ঘরেরই ছিল। ওকে ফাইন। আপনার মাকে আপনি কখনোই দেখেন নাই? আমার বড় মা, মানে আমার যে মা, তাকে আমি ভালো করে দেখি না, মানে আমার চেহারা মনে নেই। চেহারা মনে নাই। আপনার ভাইরা কোথায় থাকতো? আমার ভাইটাও আমার কাছেই ছিল। আপনি বলছিলেন যে আপনি এবং আপনার ছোট ভাইয়ের সঙ্গে থাকা। হ্যাঁ, আপনার মায়ের পেটের ভাইগুলো? আমার মায়ের পেটের 2টা ভাই। হ্যাঁ, উনারা কোথায়? একজন এখন আছে। একজন কি, ওনারা কি আপনাদের সঙ্গে থাকতো নাকি আপনার মায়ের সঙ্গে থাকতো? বড় ভাইটা মার সঙ্গে থাকতো। আর আমরা 2 ভাই বোন। আমার বাবা প্রথমে আমাদেরকে একা নিয়েছিল, পরে কয়েকদিন পর বিয়ে করছে। তখন কি ভাইটা আপনার সঙ্গে ছিল? হ্যাঁ, সৎ মার সাথেই ছিল। তার মানে আপনাদের সংসার হচ্ছে আপনার ভাই, আপনি, সৎ ভাই এবং বাবা মা। সৎ ভাই নেই। সৎ ভাই মানে ছোট ভাইটা কোথা থেকে আসলো? ছোট ভাইটা আমার মারই সন্তান। আমার মার সাথে আমার বাবার আলাদা হয়ে গেছে। তার মানে সৎ মায়ের কোনো সন্তান ছিল না? সৎ মায়ের কোনো সন্তান ছিল না, সে সন্তান নিতেও চায় নাই। আচ্ছা। সে চাইছে যে আমাদেরকে কাছে রেখেই বড় করবে। ওকে। তো আপনার এত কিছু মনে আছে এই 5 বছর বয়সে? এই ফ্যামিলি ডিলেমা গুলো মনে আছে? অনেক আঘাত পাইছি, তো এগুলো মনে রাখার চেষ্টা করছি। ওকে ফাইন। তো ঠিক আছে, আসলে সৎমা আপনার ঘরে, তারপর? সৎমা আসলো। সৎমা আসার পরে অনেক আদর যত্ন করতো। তা আমার বাবা বলল কি যে, মানে আমাকে কোলে নিয়ে বলতেছে, আমার একটু একটু আর কি মনে আছে যে আমার যে দাদা দাদি তারা বুড়ো হয়ে গেছে, তারা মারা যাবে। তো যেখানে থাকতো ওইখান থেকে দাদাবাড়ি নিয়ে আসবে। দাদাবাড়ি নিয়ে আসবে দাদা দাদির সাথে দেখা করাইতে। আচ্ছা। আসার পরে আমার যে বড় ফুপু, আমার বাবাকে বলল কি, ভাই তুই যেখানে থাকস ওইখানের কিরকম টাকা পয়সা বা কিরকম সম্পদ আছে তোর? বলে, ভাই আপা অনেক আছে। আপনার বাবার কি অনেক সম্পদ ছিল? আমি জানি না আর কি, কিছু কিছু কথা আমার মনে আছে আর কিছু কিছু কথা ফ্যামিলির কাছ থেকে শুনছি। ওকে। এই কথা বলার পর আমার বাবা বলতেছে কি যে, তাহলে ছেলে মেয়ে 2টাকে রাইখা ওইখানের ওগুলা সব বিক্রি করে তুমি চলে আসো। তখন আমার সৎ মা বলতেছে যে, না, আমি ছেলে মেয়ে নিয়ে রাইখা যাব না। আমার ফুপু আরো কনফার্ম হয়ে গেছে, ছেলে মেয়ে রাইখা গেলে এই মহিলা আসবে। আমার সৎ মার কথা বলতেছে। আমার বাবা বলতেছে যে, না, আমার বোন যেটা বলছে ওইটাই। তাহলে বড় বোনের কথা শুনে যেখানে আমার বাবা ছিল, আমার দাদু বাড়ি থেকে অনেক বছর দূরে ছিল, ওইখানে আমার বাবা বাড়ি টাড়ি সব করছে, ওইখান থেকে ওগুলো বিক্রি করে চলে আসবে। কোথায় আসবে সেটা? সেটা আসবে এখানে আমার দাদা দাদি থাকতো, ফুপুরা থাকতো। ওখানে কি, ওটা কি আপনার দাদা বাড়ি? না, না, আমার দাদার গ্রামের বাড়ি শরীয়তপুরে। সো ওইখানে আপনার দাদা দাদিরা থাকতো। তো যেটা বলছে যে বাবা ওই আত্মীয় যেখানে আপনার বাবা থাকে সেখানে জমি জমা যা কিনছে বা যা প্রপার্টি করছে সব বিক্রি করে দিয়ে আপনাদেরকে নিয়ে এই ফুপুর কাছে চলে আসবে বা এখানে চলে আসবে, উত্তরাতে চলে আসবে। হ্যাঁ, উত্তরাতে চলে আসবে। তখন আমার বাবা করলো কি, আমার ফুপুর কথা শুনে। তার আগে আমাকে বলেন, আপনি যে ঠিকানাটা বললেন একটু আগে, আপনার মামারা থাকতো, মামা না ফুপুরা থাকতো এখানে? ফুপুরা। এই ঠিকানায় গেছিলেন আপনি কখনো? এই ঠিকানা আমি সবাইকে খুঁজে বের করছি, শুধু মা বাবা বাদে। ওনাদেরকেও বের করছেন আপনি? আমার ফুপু চাচা, আমি সবার ছবি নিয়ে আসছি ভাইয়া। আমি সবাই,
আমাকে পালক দিয়ে দিছিল ছোটবেলা। দাঁড়ান এই গল্প আমি পরে যাচ্ছি, মানে এনারা আপনার কি বাবা মাকে কেউ হেল্প করে? বলতে পারে না, কেউ কোনো কিছু বলতে পারে না। এখন ইচ্ছা করে হেল্প করে না, না বলতে পারে না। আমি অনেক চেষ্টা করছি। আমার Very চাচা interesting. চাচি, আমার ফুপু ফুপা, আমার ছোট ভাই, এগুলো সব তাদের ছবি? তাদের ছবি। আমার দাদিও আছে এখানে। এখানে আপনি যে ছবিগুলো এখানে দিচ্ছেন, এনাদের অনুমতি আছে যে হ্যাঁ হ্যাঁ, অনুমতি আছে। সবার ওনারাও সাথে খুঁজে বের করতে চায়? খুঁজে বের করতে চায়। আর আমার যে সেজো চাচা আমার নানা বাড়ি চিনতো, সে মারা গেছে। আচ্ছা যাই হোক, আমি পরে যাচ্ছি গল্পে। তারপরে কি হলো, আপনার কি করলো? পরে আমার বাবা করলো কি, আমাদের দুই ভাই বোনকে হুম। আমার দাদার কাছে রেখে গেছে। দাদার কাছে ঢাকাতে? হ্যাঁ, ঢাকায় রেখে গেছে। রেখে যাওয়ার পরে আমার বাবা মা চলে যাওয়ার আনুমানিক, মানে এখনকার আন্দাজে বলতেছি 6 মাস হবে। যখন তারা ফিরে আসতেছে না, তখন আমার ফুপু করলো কি, আমাকে একটা বাসায় কাজে দিয়ে দিল। ওই বাসায় কাজে দিছে কবিরাজ মহিলার, ওনার মানে মহিলার মা কবিরাজগিরি করতো। আমাদের সামনেই মসজিদের সামনের বাড়ি ছিল। আচ্ছা। 5-7 মিনিট লাগতো হাইটা যেতে কবিরাজের বাড়ি। আচ্ছা। ওনার মেয়ের বাসায় দিছে। ওনার বাচ্চা কাচ্চা হইতো না, আমাকে অনেক আদর করতো। ওকে। খালামণি খালুজান অনেকটা ভালোবাসতো। খালামণি খালুজান ওই সময় কক্সবাজার গেছে। কক্সবাজার যাবে। এখন আমারে বলতেছে, আমাদের সাথে কক্সবাজার যাবি না ফুপুর বাড়ি বেড়াবি? তখন আমি বলছি যে না, আমি ফুপুর কাছে বেড়াবো। ওকে। ফুপুর কাছে বেড়াইতে আসছি। পরে ওইখানে ওনার মার বাসায় একজন, মানে কবিরাজের কাছে একজন রুগী আসছে। রুগী আসছে, পরে ওই রুগীর সাথে আমি কথা বলতেছি। হাত পা, মানে মহিলা, হাত পা টিপে দিতেছি। ওনার নাম সুইটি। উনি আমাকে খুব পছন্দ করছে, কিন্তু ওনার মেয়ের বাসায় আমি থাকার কারণে উনি আমাকে নিতে পারতেছে না। তখন আমার ফুপুর সাথে যোগাযোগ করে ওই কবিরাজ নানু আমার ভাইকে ওইখানে দিয়ে দিছে, সুইটি আন্টির বাসায়। আমি আম্মা ডাকি, আম্মাই বলি। সুইটি আম্মার বাসায় দিয়ে দিছে। সুইটি আম্মারা, আমাদের মানে বাড়ি হচ্ছে মিরপুর। যেই ভদ্র মহিলার কাছে আপনাকে দিল, সেই ভদ্র মহিলা আপনাকে নিয়ে কক্সবাজার যেতে চাইলো। কক্সবাজার আপনি যান নাই? যাই নাই। ওই মহিলা বেড়াইতে দিয়ে গেছে ফুপুর বাসায়। বেড়াতে দিয়ে গেছে আবার আপনার নিজের ফুপুর বাসায়? আচ্ছা, তো এই ফুপু আবার আপনাকে কোথায় দিল? কোথাও দেয় নাই। যেই যার বাসায়, যার মাধ্যমে আমি ওনার মেয়ের বাসায় গেছি, যে নানু, কবিরাজ নানুর বাসায় আমি মানে ছিলাম। এই 5 মিনিটের রাস্তা, আসা যাওয়া করতাম। তো আমি ওই দিন ছিলাম নানুর বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করব, তখন ওই কবিরাজ নানুর বাসায় একজন কবিরাজের কাজের জন্য একজন আসছে। উনি হচ্ছেন, এই কবিরাজ নানুটা কে, আমি এটা একটু জানতে চাচ্ছি। কবিরাজ নানু হচ্ছে উত্তরা। আমার পরিচয় দরকার নেই, আমার কথা হচ্ছে যে আপনার এই দাদা দাদির সাথে এনার সম্পর্কটা কি? পাশাপাশি। আপনাকে কি এনার বাসাতেই পালক দিয়েছে? হ্যাঁ, প্রথমে এনার মেয়ের বাসায় পালক দিয়েছে। আচ্ছা। ওনার মেয়ের বাসায় পালক দেওয়ার পর ওনার মেয়েরা কক্সবাজার গেছে ঘুরতে। এই সুযোগে আমার ফুপু করছে কি, আমি এখানে বেড়াইতেছিলাম, বেড়ানোর মধ্যে ওনার বাসায় একজন মেহমানি আসছে। ওই মেহমান আমাকে পছন্দ করছে। কোন মেহমান? আপনার ফুপুর বাসায় আসছে না কবিরাজ নানুর বাসায় আসছে? নানুর বাসায়। নানুর বাসায় আসছে। হ্যাঁ, মেহমান আপনাকে পছন্দ করছে, কিন্তু আমাকে তো দেওয়া সম্ভব না। আমি ওনার মেয়ের বাসায় থাকি। তখন আমার ভাইকে দিয়ে দিল। আচ্ছা। আমার ভাই দুষ্টামি করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা। আপনার ছোটটা? আমার ছোটটা। আচ্ছা। তারপর তখন আমার ছোটটাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে মাঝখান থেকে কয়েকটা দিন চলে গেছে। চলে যাওয়ার পরে আমার ফুপুর সাথে আমার যে সুইটি আম্মা, যে আমার ভাইকে নিছে, তার সাথে পরিচয় ছিল। আমার ফুপু আমাকে আরেকবার বেড়ানোর কথা বলে আনছে। আচ্ছা। আইনা সুইটি আম্মার সাথে যোগাযোগ করে আমাকে চিটাগং পাঠিয়ে দিছে। চিটাগং থেকে একজন অফিসারের ড্রাইভার আসছে। আচ্ছা। ড্রাইভারের নাম হালিম। উনি আপনাকে নিয়ে গেছে? উনি আমাকে নিয়ে গেছে। আপনার বাবা তখন কোথায়? কারো কোনো খোঁজ খবর ছিল? আপনার বাবা এসে জাস্ট রেখে চলে গেছে? আসার কথা ছিল। আচ্ছা। আর আসে নাই। বাবা যে আসলো, এসে যে রেখে চলে গেল, বাবা আসছিল কোথা থেকে, মানে বাবা থাকতো কোথায়? আমার ফুপুরা বলছে যে থাকতো খুলনা। খুলনা থেকে এসে আপনাকে এখানে রেখে গেছে, আপনাকে এবং আপনার ভাইকে? আমার ভাইকে। হ্যাঁ। আর খুলনায় ওনার যা যা আছে উনি তা সব বিক্রি টিক্রি করে চলে আসবে। আবার কেউ কেউ বলছে যে উনি আজমির শরীফ যাতায়াত করতো। আজমির শরীফের খুব ভক্ত ছিল আপনার বাবা? আমার বাবা। ওকে। আবার মানে আমি বুঝতেছি না এটা নিয়ে, আমি এত বছর কনফিউজড। যদি ওনাদেরকে আল্লাহ মিলাই দেয় তাহলে হয়তো বা সমাধান। আপনি চিটাগং গেলেন, তারপরে কি হলো? ওখানে গেলাম। চিটাগং যাওয়ার পর দেখি কি আমার ভাইটাকে খুব শাসন করে ওনারা।
যেটা আর কি আমার সহ্য হয় না, হুম খুব কষ্ট লাগে। হুম তখন আমি বললাম কি যে আন্টি আপনারা যদি আমার ভাইকে রাখেন তাহলে আমি থাকবো না। হুম এটা বলার কারণ আমার ভাইটাকে যদি পাঠায় দেয় তাহলে তো আমার ভাই টর্চারিং থেকে বেঁচে যাবে। আপনার ভাই এবং আপনারা দুজনে একই জায়গায় এক ছিলেন? জায়গায় ছিলাম, মানে ওই ওনার বাসাতেই? ওনার বাসা। কি জন্য নিয়েছিল এই ছোট দুটো বাচ্চাকে ওনারা? ওই যে ওনার একটা ছেলে একটা মেয়ে ছিল, ওনাদেরকে দেখাশোনা করার জন্য। একটা ছেলে একটা মেয়েকে দেখাশোনা করার জন্য আরেকটা ছোট বাচ্চা, একটা দুইটা ছেলে একটা বাচ্চা। মেয়ে লাগবে? নিয়ে গেছে আমাদেরকে। তো আমার অফিসার ছিলেন? অফিসার, আচ্ছা, অনেক বড় মাপের একজন অফিসার। ওকে এখন ওনাদের সাথে আমার যোগাযোগ আছে। ওকে। তো ওনাদের ওখানে থাকতেন আপনারা? আমরা থাকতাম 2 ভাই বোন। তারপরে আপনার টার্গেট ছিল যে ভাইকে অন্তত এখান থেকে পাঠিয়ে দিবেন। এখান থেকে পাঠিয়ে দিব কারণ আমার ভাই যেন বাঁচে। হুম, তারপর? আমার ভাইকে পাঠিয়ে দিলাম। আমি বলার কয়েকদিনের মধ্যে আমার ভাইকে পাঠিয়ে দিল। হুম আর আমি ওইখানে থাইকে গেলাম। হুম ওইখানে থাইকে গেলাম অনেকটা। ওইখান থেকে ওনারা বদলি হয়ে ঢাকা আসলো, ঢাকা ক্যান্টনমেন্ট। হুম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বদলি হয়ে যশোর ক্যান্টনমেন্ট গেল। জি। ওইখান থেকে বদলি হয়ে সাভার ক্যান্টনমেন্ট আসলো। সাভার ক্যান্টনমেন্ট আসার পর আমার মানে এর মধ্যে আমার মনে আছে আমার দাদা ছোটবেলা আমাকে মুখস্থ করাইতো উত্তরা আজিম। এটা মুখস্থ রাখতে, যদি মুখস্থ না রাখি তাহলে আমি হারাই গেলে আমাকে কেউ খুঁজে পাবে না। এই জন্য আপনি এটা মুখস্থ করে এটা ফেলছেন? আমি মুখস্থ। বাবার নাম আব্দুল মালেক, এটাও আমাকে মুখস্থ করাইছে। হুম তারপরে চাচাদের নাম তেমন কিছু জানতাম না। হুম ওইখানে আমি থাকার পর 2009 সালে 17ই রমজান হুম মানে আমাকে একটু বড় হয়েছি, অনেক শাসন করতো, ভালোবাসত। সে এমনও হয়েছে যে ওনার প্লেটের খাবারটা আমাকে খাওয়াই দিছে। আবার কিছু কিছু ক্ষেত্রে শাসন করতো, যে শাসনগুলো এখন বুঝি ভালোর জন্য করতো। সিচুয়েশন দরকার নাই আমাদের, ঘটনাক্রমে আপনি আমাকে বলেন আপনার এই ঘটনা এখন পর্যন্ত শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি হারান নাই। কিভাবে হারালেন আপনি? আসলে হারানোর জায়গাটা যদি একটু আসেন, যে কোথা থেকে কিভাবে হারাই গেলেন? হ্যাঁ, পরে আমি করলাম কি ওইখান থেকে পালায়ে চলে আসছি ক্যান্টনমেন্টের ভিতর থেকে। পালালেন কেন? পালালাম আমি আমার দাদা দাদি বাবা মাকে খুঁজতে চাই। আচ্ছা, তার যশোর থেকে পালালেন না, আপনি? তাহলে সাভার ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে আপনি উত্তরাতে চলে আসলেন? উত্তরাতে চলে আসলাম। হুম পালানোর একটা কারণ আছে মাঝখান থেকে। আমি যখন যশোর ছিলাম তখন আমার দাদা ফোন দিছিল। হুম আমার একটা পুরানো নাম্বার এখনো খোলা, ওই নাম্বারে ফোন দিয়ে বলছে যে আমি তো বেশি দিন বাঁচবো না, আমার অবস্থা খুব খারাপ, যে কোনো সময় মারা যেতে পারি, তুই এসে একটু দেখা যা। হুম এই কথা বলার পর আম্মা আর আমার সাথে যোগাযোগ করতে দেয়নি। তো পালালেন আপনি? পালালে কোথায় আসছেন? পালায় উত্তর আজিম। আচ্ছা, আসার পরে? আসার পর দেখি এখানে কেউ নাই। কেউ নাই বলতে কেউই নাই। হুম আমি রাস্তার পাশে বসে কান্না করতেছি। হুম ওইখানকার এক চার দোকানদার 2 ভাই, কালাম কায়ুম, হুম এই 2 ভাই আমাকে দেখে জিজ্ঞেস করছে কি হয়েছে। আমার দাদা আবার ওইখানকার জমির দালালি করত। আসল নাম মকদম ঢালি, কিন্তু ডাক নাম শাহজাহান। আপনার দাদার? আমার দাদার নাম। হুম তো দাদার কথা যখন জিজ্ঞেস করছে উনি চিনতে পারছে। চিনতে পারার পর বলতেছে তুমি কার মেয়ে? আমি বলছি, আমি মালেকের মেয়ে। বলে মালেক ভাই তো তখন 2009 সাল, মালেক ভাই তো আসে নাই, বা মালেক ভাইয়ের কোনো খবর জানি না, কিন্তু তোমার দাদা দাদি তো আছে, তোমার দাদা মারা গেছে, চাচা